বাড়িতে আজ উৎসবের আমেজ। এইসব দেখে আমার অস্বস্তিতে বুক ভার হয়ে আসছে। আব্বার ঘরে যেতেই দেখলাম হোসেন চাচার বউ মানে চাচি বসে আছে। আমাকে দেখে উনি আহাজারি করে বললেন, মিথি, তোমার চাচারে মাফ করা যায় না? আমার পোলাপান দুইটার ভবিষ্যৎ অন্ধকার। এইটা তো আদালত বলতে পারবে চাচি। তোমরা মামলা উঠায় নাও মা আমার, তোমার পায়ে ধরি। উনি বলেই আমার পায়ে ধরতে এলেন। আমি সরে যাবার সময় পেলাম না। বিষয়টা এতটাই দৃষ্টিকটু ছিল, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম যেন। আব্বা তখন বললেন, আখি তুমি শান্ত হও, মিথির পা ছাড়ো। মানুষ দেখলে বলবে কি? ভাইজান, আমার আর আমার ছেলে মেয়ের কি হবে? আপনি তো জানেন আপনার ভাইয়ের কোনো নগদ অর্থকড়ি নেই। আমার তো বিষ খেয়ে মরা ছাড়া উপায় নেই। কাউকে খুন করার অপরাধ তো করা যায় না চাচি। তোমার ভাই বোনগুলোর কথা একটু ভাবো, ওরা তো বাপ থাকতো এতিম হয়ে যাইব। আমি চাচির কথার প্রত্যুত্তরে কিছু বললাম না, এক প্রকার জোর করেই পা ছাড়িয়ে নিলাম। তবে এর মাঝে কোথা থেকে ভাইয়া এসেছে খেয়াল করিনি। ভাইয়া এসে চাচিকে উদ্দেশ্য করে বলল, আপনার আর ওদের দায়িত্ব আমার। মিথি যেমন আমার বোন, ওরাও আমার ভাই বোন, কিন্তু চাচাকে আমি কখনো বের হতে দিব না। যদি আমার জান শেষ হয়ে যায় তবু। ভাইয়ার কথা শুনে চাচি থমকে গেল। সে গুনগুনিয়ে কাঁদছে। ভাইয়া কিছুটা নম্র সুরে বলল, রাফি আর রুহিকে নিয়ে আপনি এই বাড়িতে চলে আসেন। ওদের পড়ালেখা থেকে শুরু করে যাবতীয় সব দায়িত্ব আমার। তুমি আর কত দায়িত্ব নিবা? আরেক মায়েরে বিয়া দেওয়ার দায়িত্ব নিছ। তোমার বোন আছে। আমার ছেলে মেয়ে অবহেলায় বড় হবে না, এর গ্যারান্টি কি? চাচি দেখুন, আমি আলহামদুলিল্লাহ ব্যাংকে জয়েন দিব 1 তারিখ থেকে। আমার স্যালারি অ্যাভারেজ 50,000। এরপর আব্বার সহায় সম্পদ আছে। আপনাকে যেদিন 3 বেলা খাবারের 1 বেলা কম পড়বে, সেদিন আপনি এই প্রশ্নটা আবার করবেন। চাচি ভাইয়ার কথা শুনে নিমরাজি হয়ে বলল, ঠিক আছে, কিন্তু ভাইজান আর মিথি? মিথি ছোট, ওর সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। আর আব্বা আপত্তি করবে না। আখি, তুমি নিশ্চিন্তে থাকো। আব্বার থেকে অনুমতি পেতে চাচি উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভাইয়াকে দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হচ্ছে। আমার ভাইয়া, যে নাকি ভাতটা পর্যন্ত আম্মার হাতে তুলে খাইয়ে দিত, আজকে সে সবার ভাতের দায়িত্ব নিচ্ছে। আম্মা বেঁচে থাকলে ভাইয়াকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যেত। আম্মা বারবার চাইতো ভাইয়া যেন একটু দায়িত্বশীল হয়। তবে ভাইয়া তখন ভবঘুরে ছিল। আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়ার গালের দাড়ি বেড়েছে, চুলগুলো বড় হয়ে গেছে, চেহারায় কেমন গাম্ভীর্য ভাব। গত কয় মাসে ভাইয়া যেন হুট করে বড় হয়ে গেছে। এই তো কয়েকদিন পূর্ব আমার সাথে ভাইয়ার ঝগড়া লেগে হাতাহাতি হতো। আমি ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। মানুষের জীবন ক্ষণে ক্ষণে বিভিন্ন রূপ নেয়। সকাল থেকে বাড়িতে নানা ধরনের মানুষের আনাগোনা লেগেই আছে। আমি নিজের জন্য কোথাও একটু সময় পাচ্ছি না। এর মাঝে রফিকুল ভাইয়ার পরিবার এসে পড়েছে। আজকে ওনারা ঝুমাপাকে দেখে যাবে। কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও তার মায়ের আবদারে এই দেখাদেখির পর্বটা। রফিকুল ভাই বাড়িতে পা রেখে বলল, তুমি নাকি ইদানিং পড়াশোনা তেমন করছো না, কারণ কি মিথি? আমি ওনার প্রশ্নে তাজ্জব বনে গেলাম। আশেপাশে অনেক চেনা অচেনা মানুষের ভিড়ে কি বলবো খুঁজে পেলাম না। তবে ভদ্রতার খাতিরে বললাম, আপনারা ঘরে আসুন, ভাইয়া একটু বাদেই চলে আসবে। রফিকুল ভাইয়ার মা আমাকে দেখে বললেন, সালমা আপা থাকতে মিথির চেহারা জলজল করত। আহারে, মেয়েটা কেমন হয়ে গেছে। আমি কাকির কথা শুনে কিছুটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তবে উনি রফিকুল ভাইয়াকে ফিসফিস করে বললেন, খুনির মেয়েটা বিয়ে না করলে হয় না রফিকুল? আমার আর এসব ভালো লাগছে না। তোমার ছেলেকে বোঝায় লাভ নেই। চেয়ারম্যানকে সে কথা দিয়ে আসছে। আমার মান সম্মান সব শেষ। কাকির কথার পৃষ্ঠে কথাটা কাকা বললেন। রফিকুল ভাই যে বিরক্ত হলেন তার মুখভঙ্গি দেখে বোঝা গেল। ওনার রক্তবর্ণ চেহারা দেখে কাকা কাকি চুপ হয়ে গেল। আমি ওনাদের নিয়ে বসার ঘরে এলাম। এরপর ঝুমাপার কাছে গেলাম।
দেখলাম আপা দরজা আটকে রেখেছে। বাইরে আখি চাচি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, ঝুমা তো দরজা খোলে না। চাচির কথা শুনে আমার ব্রু কুঁচকে এলো। আমি দরজায় কড়া নেড়ে ধীরে ধীরে ডাকলাম, আপা দরজা খোলো। ওনারা বসে আছে। আপা উত্তর দিল না। কি মুশকিল, কাল রাত থেকে আপা খেতে বসেও খাবার খায়নি, আবার এই দরজা আটকে বসে আছে। আমি বার দুয়েক ধাক্কাধাক্কি করতেই দাদি ছুটে এলো। এসে হট্টগোল করে বলল, জ্বালায় পোড়াই দিল, আরে সেরি দরজা খোল, কেলেঙ্কারির আর শেষ নাই এ বাড়িতে। আমি দাদিকে কিছুটা ধমকে সুরে বললাম, সারা গ্রাম এক করো, অন্যায় দেখলে তখন মুখে কুলুপ থাকে কেন? তোর অনেক চাটাং চাটাং কথা বাইর হইছে, এই হাতে তোরে মানুষ করছি, আল্লাহ জানি বিচার করে। 20 দাঁত ভাঙলেও সাপের সবল মারা স্বভাব যায় না। আমি দাদিকে কিছুটা কটাক্ষ করে বললাম। দাদি বিড়বিড় করতে করতে জায়গা ছাড়ল। চাচি কিছুটা বিরক্তির সুরে বলল, আল্লাহ যন্ত্রণা থেকে উদ্ধার করো। আপনি আপনার শাশুড়ির সাথে যান চাচি, আমাদের ব্যাপার আমরা মিটাই নিব। দোস্ত তোমার ঝুমাপার মাও করছে, আর চোখ রাঙানি শুধু আমাদের দিকে। ঝুমাপার মা সাহস করছে ঘরের মানুষের উস্কানিতে। চাচি আমার কথা শুনে মুখ বাঁকিয়ে চলে গেল। ভাইয়া যেন কি জন্য এদের বাড়িতে থাকার জন্য বলল। সব ধর্মশালা খুলে বসেছে যেন। আমি ঝুমা আপাকে নিচু সরে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছি, তবুও আপা দরজা খুলছে না। কিছুটা ভয় কাজ করছে। আমি উপায়ন্তর না পেয়ে বসার ঘরে ছুটলাম। ঢুকতেই দেখি ভাইয়া ওনাদের আপ্যায়ন করছে। আমাকে দেখে কিছুটা অন্যরকম গলায় বলল, ঝুমা কোথায়? আপা আসতেছে ভাইয়া, তুমি একটু আসো, আব্বা ডাকে। কোনো সমস্যা হয়েছে? রফিকুল ভাই প্রশ্ন করতে আমি তাড়াহুড়ো করে বললাম, না ভাইয়া, আব্বা তো এখানে আসতে পারতেছে না, ভাইয়াকে কিছু বলবে বোধহয়। আচ্ছা আচ্ছা, এই আশরাফ তুই যা। ভাইয়া আমার দিকে ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি ভাইয়াকে তাড়া দিয়ে বললাম, দ্রুত আসো তো। ভাইয়া কথা বাড়ালো না, আমার সাথে বাইরে বেরিয়ে এলো। আসতেই জিজ্ঞেস করলো, এমন করছিস কেন? ঝুমাপা দরজা খুলছে না, কি মুসিবত? এই মেয়েটা আমাকে শান্তি দিবে না, ভাইয়া বলেই ছোটা আপার দরজার সামনে এগিয়ে গেল। আমিও যেতেই দেখলাম ভাইয়া দরজায় ধাক্কা দিয়ে বলছে, ঝুমা দরজা খোলো, বেশি নাটক করবা না। ভাইয়া আসতে বলো, ওনারা কি ভাববে? ওনাদের আর কি ভাবার আছে, সব সময় সব বিষয়ে ছেলে মানুষই। ভাইয়া দরজা অনেক জোরে একটা ঘুষি মেরে বলল, তবে এবারে কাজ হলো। ঝুমা আপা দরজা খুলে দিল। তার গাল চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। আপাকে দেখে ভাইয়া বিরক্তি প্রকাশ করে বলল, আমাকে আর কত জ্বালাবে ঝুমা? আপা উত্তর দিল না। দরজা ছেড়ে দাঁড়াতেই ভাইয়া ভেতরে ঢুকলো। আমাকে ডেকে বলল, ঝুমাকে একটু গুছিয়ে দে। আশরাফ ভাই। আমি কিছু বলার পূর্বে ঝুমা আপা ভাইয়াকে ডাকলো। ভাইয়া অন্যমনস্ক হয়ে ধীর কণ্ঠে জবাব দিল, যা বলা দ্রুত বলো, আমার অনেক কাজ আছে। আপা আমার দিকে একবার তাকিয়ে দরজাটা ভালোভাবে আঁকড়ে ধরল। জিহবা দিয়ে বারবার ঠোঁট বেজাচ্ছে। ভাইয়া বিরক্তিতে দ উচ্চারণ করে থেমে গেল। আমি ওই জায়গা থেকে চলে আসতে চাচ্ছিলাম, তখনই ঝুমা আপা বলল, তুমি কি চাও সত্যি সত্যি আমার বিয়েটা হয়ে যাক? মানুষ কি মিথ্যা মিথ্যা বিয়ে করে ঝুমা? ভাইয়ার কথা শুনে আপা আর রাগ কাটল না। আমার দিকে তাকিয়ে বলল, মিথি আমাকে একটু সাজিয়ে দে তো। তুমি বাইরে যাও আশরাফ, আমি আসছি। আপা কথাটা এমনভাবে বলল, শুনতে কেমন অদ্ভুত লাগলো। আপা কখনো ভাইয়াকে নাম ধরে ডাকে না। ভাইয়া কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে ছুটল, যেন তার কত তাড়া। ভাইয়ার যাবার দিকে তাকিয়ে ঝুমাপা বলল, তোর ভাই আমাকে ছাড়া থাকতে পারবে মিথি? জানি না আপা, তবে ইদানিং ভাইয়া সব পারে। হ্যাঁ, আমার সে ভোলা সাদাসিধা আশরাফ ভাই কেমন বড় হয়ে গেছে। এই তো কয়েকদিন আগেও আমাকে এক বিকেলে বলল, ঝুমা চাকরিটা হয়ে গেলে আমার জীবনে বসন্ত হবে। আপা কথাটা বলে মেকি হাসলো। হাসতে হাসতে বলল, তোদের আব্বা আমার জীবনটাকে রংহীন বিবর্ণ বানিয়ে ফেলেছে মিথি। আমি এই জীবনে ওনাকে ক্ষমা করব না। আপা মুখে লাগাম দাও, শত হোক উনি আমার আব্বা, এখানে দোষ সবার ছিল। ঝুমা আপা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, আয় আমাকে সাজিয়ে দে। আমি কিছুটা মনক্ষুণ্ণ হয়ে আপাকে সাজাতে সাহায্য করলাম। তবে আপা কেমন অদ্ভুতভাবে সব লাগাচ্ছে।
আমার হাত থেকে পাউডারটা নিয়ে বলল, ভালোবাসা হারানোর যন্ত্রণা তোর হৃদয় কি করে বুঝবে? হৃদয় ভাঙার কষ্ট সেই বোঝে যার হৃদয়ে যাতনার বীজ বপন করা। আমি আপার কথা শুনে কিছুটা মিয়ে যাওয়া কণ্ঠে বললাম, আপা যা হচ্ছে মেনে নাও, আমাদের নিয়তিতে হয়তো এমনটাই ছিল। আপা আমার কথা শুনে আবারও মলিন হাসল। আমি আপাকে পরিপাটি করে 3 পিসের ওড়নাটা মাথায় টেনে দিলাম। আপা যেন জীবন্ত পুতুলের মতো হেঁটে যাচ্ছে। কি যে হবে এইসব ভেবে আমার চিন্তায় গলা শুকিয়ে আসছে। আপাকে বসার ঘরে নিয়ে যেতেই ভাইয়া বারবার আর চোখে তাকাচ্ছে। সেই তাকানোটা ছিল বেদনার, তবে রফিকুল ভাই খুশিতে ঝুমঝুম করছে। আপাকে দেখার পর ওনার আব্বা আম্মা কিছুটা মলিন হলেন যেন। তবে কাকি আপাকে বলল, বিয়ের পর তোমার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না। আপা প্রশ্ন শুনে ছলছল চোখে আশরাফ ভাইয়ের দিকে তাকালো, তবে ভাইয়া দৃষ্টি সরিয়ে বলল, কাকি, মা যতই খারাপ হোক সন্তানের কাছে মা পবিত্র সত্তা। কিন্তু আশরাফ, মহিলা তো মতলব ভালো না, মেয়েকে উস্কাবে না, এইটা কিভাবে নিশ্চিন্ত থাকবো আমরা? কাকা প্রশ্নটা করতেই ভাইয়া হাসি মুখে জবাব দিল, আমাদের ঝুমা খুবই ভালো একটা মেয়ে, ও যা করে নিজ বুদ্ধিতে করে। ভাইয়ার কথা শুনে আপা কিছুটা চমকে উঠল যেন। আমি বুঝতে পেরে বললাম, কি হয়েছে আপা? আপা কিছু না বলে চুপ হয়ে রইল। রফিকুল ভাই বলল, আশরাফ, আমরা 10-12 জন কাল জোহরের পর এসে বিয়ে পড়াবো। ভাইয়া সম্মতি দিল। জুমা আপা কণ্ঠে খাদে নামিয়ে বলল, আপনারা কি কালই আমাকে নিয়ে যাবেন? আপার প্রশ্ন শুনে কাকি কিছুটা রাগ হলো বোধহয়, ওনার অভিব্যক্তিতে বোঝা গেল। তবে ভাইয়া পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বলল, হ্যাঁ, যাওয়া আসা তো চলবেই। ঝুমা তুমি চিন্তা করো না। রফিকুল ভাই সম্মতি দিয়ে বলল, তোমার যখন ইচ্ছা হবে এ বাড়িতে আসবে। এরপর বাকিটা বিয়ের আলাপ সেরে ওনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ভাইয়া ওনাদের বাইরে পর্যন্ত এগিয়ে দিতে গেল, আর আমি আপাকে রেখে আব্বার রুমের দিকে এগিয়ে গেলাম। আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী অনেককেই ভাইয়া দাওয়াত করেছে। ঝুমাপার বিয়েটা হঠকারিতার মধ্যে হলেও ভাইয়া যথাসম্ভব আয়োজনের চেষ্টা করছে। টাকা পয়সা জোগাড় আব্বা নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে করে দিয়েছে। তবে ভাইয়ার চেহারায় হঠাৎ করেই কেমন মলিনতা বজায় চলছে। অনেকে বারবার জিজ্ঞেস করছে, আশরাফের মুখটা এমন লাগছে কেন? ভাইয়া খুব সুন্দর করে উত্তর দিচ্ছে, এই তো চারদিক চিন্তা করে আয়না দেখার সময় হচ্ছে না। আমি অবাক দৃষ্টিতে ভাইয়াকে দেখি। ভাইয়ার সব কাজ গোছাতে গোছাতে বেশ রাত হয়ে গেল। আমি ভাইয়াকে টুকটাক সাহায্য করছি। রাত বাড়ার সাথে সাথেই ভাইয়া আমাকে বলল, তুই গিয়ে শুয়ে পড়। তুমি কি করবে? আমার হাতে বেশ কিছু কাজ আছে, কাল ভোর ভোর উঠতে হবে। তদারকি করার তো কেউ নেই। ভাইয়া, তোমার কষ্ট হচ্ছে না? কিছু কষ্ট চাপা দিতে হয়। আমার প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি ভেতরে ভেতরে ভালো নেই ভাইয়া। আমাদের জীবনটা বিকেলের রঙের মতো, কখনো ধূসর আকাশ, কখনো রক্তিম সূর্য, কখনো কাঁচা হলদে রঙে ছেয়ে থাকে, আবার কখনো কমলা রঙে ঢেকে থাকে। কিন্তু আমরা তো এই রঙিন আকাশের দিকে তাকিয়ে ভাবি, আকাশের রং এমন কেন হলো? মন মস্তিষ্কে কত উদ্যত ঘুরে ফিরে, কিন্তু উত্তর না পেয়ে সন্ধ্যা এসে চারদিকে ছেয়ে যায়। ধর আমার জীবনটা বিকেলের পর সে কালো সন্ধ্যা, এরপর রাত, এরপর ঘুম, এরপর দিন, এভাবেই কেটে যাবে। ভাইয়ার কথা শুনে আমি কিছু বলতে পারলাম না। মন খারাপ নিয়ে ঝুমা আপার কাছে এসে শুয়ে পড়লাম। আপা কাত হয়ে শুয়ে আছে, ঘুমায়নি, আমি বেশ বুঝতে পারছি। তবে আমি তাকে না ঘেঁটে ঘুমের জন্য অপেক্ষা করছি। জীবনের হিসাব মেলাচ্ছি চোখ বুজে। বেশ কিছুটা সময় পর আমার চোখে ঘুমে বুঝে আসতেই বুঝতে পারলাম ঝুমা আপা ফুফিয়ে কাঁদছে। আমার ঘুম ছুটে যেতেই চোখ খুলে পাশে তাকাতে দেখলাম আপা নেই। উঠে বসার পূর্বে বুঝতে পারলাম ঘরে আরও কেউ আছে। আমি তখন চুপ করে শুয়ে পড়লাম। ঝুমা আপা কেঁদে কেঁদে বলছে, আশরাফ, ভালোবাসা তো সবার সাথে হয় না, আর ভালোবাসা নেই সেখানে সংসার করব কিভাবে? ঘুমাও ঝুমা,
এইসব বললে লাভ নেই, সংসার করতে করতে ভালোবাসা এসে যাবে। আপা কিছুটা শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কি ভালোবাসো না আশরাফ? সত্যি করে বলবে। ভালোবাসি, আর ভালোবাসবো, তবে এই ঝুমাকে না। আমি সেই নিষ্পাপ ঝুমাকে ভালোবাসি, যার মনে কোনো পাপ ছিল না। তোমার মন কলুষিত ঝুমা, তোমাকে আমি ঘৃণা করি। ভাইয়ার কথা শুনে বোধহয় ঝুমা আপা মেঝেতে বসে পড়ল। তার কান্নার শব্দ ভারী হচ্ছে। ভাইয়া গিয়ে দরজা আটকে দিল আর ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে বলল, এইসব করে প্লিজ মানুষ জড়ো করো না। তুমি আমাকে অপবাদ দিচ্ছ কেন আশরাফ? কারণ তুমি অপরাধী। ঝুমা আপা নিশ্চুপ হয়ে গেল। ভাইয়া বোধহয় চেয়ারে বসলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমি বিয়েটা করব না, দরকার পড়লে নিজেকে শেষ করে দিব। ঝুমা আপা কিছুটা এলোমেলো গলায় বলল। ভাইয়া কিছুটা সময় চুপ থেকে বলল, নিজেকে শেষ করার জন্য তোমাকে আমি রেখে দেই নাই ঝুমা। আমি চাইলে তোমাকে শেষ করে দিতে পারি। তাই দাও আশরাফ ভাই, আমি সেটাই চাই। তোমার আব্বা আমার ভালোবাসা মাটি চাপা দিয়েছে, আর তুমি আমাকে দাও। শোনো ঝুমা, তুমি আমার আব্বাকে দোষারোপ করবে না। তোমার মা নিজ ইচ্ছায় আমার আব্বাকে বিয়ে করেছে, আর তুমি কি করলে? ইমরানের সাথে সম্পর্ক করলে। ভাইয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। বুক ধরফর করে উঠল। ঝুমা আপা নিশ্চুপ থেকে বলল, আমি ভুল করেছি, আর কখনো এমন হবে না। পারবে না ঝুমা, তুমি স্বার্থপর, লোভী। আশরাফ মুখে লাগাম দাও। আপা কিছুটা হুঙ্কার দিয়ে বলল। ভাইয়া হাসলো। হাসতে হাসতে বলল, তোমাকে সুখে সংসার করার সুযোগ দিচ্ছি ঝুমা। এরপর আর সুযোগ পাবে না। ইমরানের সাথে তোমার সম্পর্ক ছিল। ওই দিন দুপুরবেলা ইমরানের সাথে দেখা করার জন্যই তুমি মিথির সাথে বাড়ি ফেরোনি। তুমি আর ইমরান আড়ালে আলাপ করছিলে, এবং ইমরান তোমার কাছে যাবার চেষ্টা করছিল। আর তা ভাগ্যের পরিহাসে রফিকুল দেখে ইমরানকে মারে। সবটাই যখন জানা, আমাকে বাঁচাচ্ছ কেন? কারণ আমি ভালোবাসি, মন থেকে বাসি। তোমার মতো বেইমানি করতে পারছি না বলেই বাঁচাচ্ছি। ইমরানকে আমি কখনো ভালোবাসিনি, ওইটা সাময়িক মোহ ছিল। আমি তোমায় ছোট থেকে ভালোবাসি আশরাফ। হ্যাঁ, আমার আব্বার টাকা, আমার যোগ্যতাকে ভালোবেসেছ তুমি। যখন আমার কিছু ছিল না, তখন তুমি ইমরানকে সুযোগ দিয়েছ। এখন আমার সব হয়েছে, এই জন্য তুমি ইমরানকে বাদ দিয়ে আমাকে সুযোগ দিচ্ছ। ভাইয়া তাচ্ছিল্যের সুরে বলল। ঝুমা আপা মিনমিনে কণ্ঠে বলল, আমার চাওয়াতে তো কোনো ভুল নেই আশরাফ। আমি ভালো একটা জীবন চাইতেই পারি, তাই বলে তোমার সব বিলিয়ে দিবে? আমি তো এই ঝুমাকে চিনি না। তুমি কি ভেবেছিলে আমি তোমার আর ইমরানের সম্পর্কে জানার পরেও তোমাকে বিয়ে করতাম? করতে আশরাফ, সামাজিক বাধা না থাকলে বিয়েটা তুমি করতে। ঝুমা আপা কথাটা খুব জোর দিয়ে বলল। আমি আধবোঝা চোখে তাকিয়ে দেখলাম ভাইয়ার চেহারা কেমন উদাস হয়ে গেছে। তবে ভাইয়া নিজেকে সামলিয়ে বলল, করতাম হয়তো। ঝুমা আপার অদরে হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে ভাইয়ার দিকে এগিয়ে গিয়ে হাত ধরল। ভাইয়ার চোখ জোড়া কেমন ছলছলে হয়ে উঠল যেন। আমার ভুল মাফ করে দাও আশরাফ, চলো আমরা দুজনে একসাথে সংসার করি। আপার কথা শুনে ভাইয়া ধমক দিয়ে বলল, দুনিয়াতে খুনের শাস্তি মাফ করা যায় ঝুমা, তবে ভালোবাসা হত্যাকারীকে নয়। ঝুমা আপা ভাইয়ার হাত শক্ত করে ধরল। এরপর বলল, তুমি যখন ঢাকায় ছিলে, ইমরান এক প্রকার জোর করে আমাকে প্রেম নিবেদন করে। তুমি তো চিনে ইমরানকে। আমি আবেগের বশে ওর সাথে ঘোরাঘুরি করেছি, কিন্তু কখনো ওকে মন দিয়ে ভালোবাসিনি আশরাফ। আমার মনে সবসময় তুমি ছিলে। আমি চাইতাম দ্রুত বিয়েটা হয়ে যাক, তবে এর মাঝে খালাম্মার মৃত্যু। যদি আমি জানতাম না আমার মা দায়ী। এরপর তোমার আব্বার আমার মাকে বিয়ে করা। জানো, ওই দিন আমি পায়ে ধরেছি। আমারও তো ভালোবাসা পাবার অধিকার আছে। ভাইয়া কিছুটা রাগী স্বরে বলল, ছিল, তবে তুমি তা হারিয়েছ। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি ভাবতাম আমার ভালোবাসা পবিত্র। তোমার ভেতরে কোনো দোষ নেই, তবে আমি ভুল। তুমি কিভাবে পারলে ইমরানের সাথে সম্পর্কে জড়াতে? আপা কিছু বলল না, তবে ভাইয়া নিজ থেকেই বলল, তোমার মা আব্বাকে মারতে চায়নি, কিন্তু তুমি নিজে ইমরানকে দিয়ে আব্বাকে মেরে ফেলতে চেয়েছ, যেন আব্বা মারা যায়। মিনু খালা তোমাকে বাঁচানোর জন্য এত ভয়ে ভয়ে থাকতো। তোমার এত কিসের চাহিদা ঝুমা? তুমি তো এমন ছিলে না।
আমি ভালো থাকতে চেয়েছি, মাঝখানে ওই ইমরান আর তোমার আব্বা এসে সব নষ্ট করে ফেলেছে। আমার আব্বা তো তোমাদের ছায়া দিতে চেয়েছে। ছায়া দিতে হলে আমাকে তোমার বউ করেও দেওয়া যেত। আসলে সব দোষ আমার মায়ের। আমি কেন অন্যের বাড়িতে পরাশ্রয়ী বেঁচে থাকব? ভেবেছিলাম ইমরান আমাকে সব সুখ দিবে, কিন্তু ওর কাছেই তো কানাকড়ি নেই। ওইদিকে তোমার আব্বা আর আমার মা নিজে সুখে সংসার গোছাবে, তাহলে আমার কি হবে? আমি কি ভবঘুরে হয়ে ঘুরে বেড়াবো? আমি এই সংসার পাইনি, এই জন্য মাকেও সংসার করতে দিব না বলেই তোমার আব্বাকে মারতে চেয়েছি। কিন্তু আফসোস, তোমার আব্বার জান মাশাল্লাহ। ঝুমাপার কথা শুনে ভাইয়া ওনাকে থাপ্পড় মারল। আমি তখনই লাফিয়ে উঠে বসলাম। ভাইয়া আমাকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না, তবে ঝুমা আপা ভয় পেয়ে গেছে। আমি কষ্ট পাবার থেকে অবাক হয়েছি বেশি। আমি একদম শান্ত কণ্ঠে আপাকে বললাম, আব্বাকে কেন মারতে চেয়েছিলে? সংসার আমার করার কথা, সেখানে মা নিজের আখের গোছালো। পদে পদে মানুষের কাছে আব্বা মারা যাবার পর থেকে হেনস্থা হয়েছে। কেন মা পারত না আমাকে আশরাফের সাথে বিয়ে দিয়ে আমার আশ্রয়ে বাঁচতে? না, উনি নিজে খালাম্মাকে মেরে বউ হয়ে ঢুকলো। আমি আপার কথা শুনে হেসে ফেললাম। হাসতে হাসতে বললাম, আহারে মিনু খালা, তোমার মেয়েই তো তোমার সুখ সহ্য করতে পারল না। আমার কথা শুনে ঝুমা আপা কিছুটা ভরকে গেল। আমি ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, তুমি ওনাকে ছাড় দিলে আমি দিব না ভাইয়া। মানুষ তো ভুল কিছু বলেনি, মা আর মেয়ে তো পুরো মুদ্রার এপিট ওপিট। আমার কথায় ঝুমা আপা একদম নিশ্চুপ হয়ে গেল। ভাইয়া আপাকে উদ্দেশ্য করে বলল, আমি চেয়েছিলাম আমার ভালোবাসাকে কেউ অপমান না করুক, তবে তুমি মর্যাদা রাখতে পারলে না ঝুমা। তুমি সব জানলে কিভাবে ভাইয়া? আমি কথার মাঝে প্রশ্ন করতেই ভাইয়া বলল, ইমরান সব বলেছে। তুমি কেন এমন করলে আপা? আমরা তো তোমাকে অনেক ভরসা করতাম আপা। শোন মিথি, বাস্তবতা খুব ভিন্ন। আব্বা যখন মারা গেল তখন থেকে বুঝতে শিখেছি কেউ কারো না। যখন আশরাফ ভাইয়ের সাথে খালাম্মা বিয়ের কথা বলল, আমি যে কত খুশি হয়েছিলাম বলে বোঝানোর মতো না। কারণ ইমরান আমাকে সবসময় উত্ত্যক্ত করত। আমি না চাইতে আবেগে পড়ে ওর সাথে প্রেমে জড়িয়েছি। আশরাফ ভাইয়ের চাকরি ছিল না বলে খালু আমাদের বিয়েটা পরে দিবে বলে জানালেন। আমি ভেবেছিলাম আশরাফ ভাইকে বিয়ে করার পর আমার সব কষ্টের মুক্তি মিলবে, কিন্তু কি হলো? আমার মা নিজেই খালুকে বিয়ে করে বসলো। যেখানে সে আমার সুখ চিন্তা করলো না, আমি কেন তার সুখ চিন্তা করব বলতে পারবি? ঝুমা আপা ভাইয়ার পা ধরে কান্না করছে। আমার ওনার কান্নার সুর এতটাই বিরক্ত লাগছে, আমি কিছুটা ক্ষিপ্র গতিতে বললাম, কান্না করে কি লাভ? সব দোষটা আমার। তবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দেখো আশরাফ ভাই, দোষটা কাদের ছিল? তুই নিজের মাকে মারতে পারতি? ভাইয়া প্রশ্নটা করতেই ঝুমা আপা কিছুটা নিশ্চুপ হলো। এরপর থেমে থেমে বলল, তোমাদের একটা সত্য কথা বলি। তোমার আব্বা আমাকে নিজের ছেলের বউ করবে না বলে আমার মাকে বিয়ে করেছে। ভুলভাল কথা বলবা না আপা, তোমার মা জোর করে বিয়েটা সাজিয়েছে, সাথে হোসেন চাচা ছিল। আমি কিছুটা রাগান্বিত কণ্ঠে বলতেই ঝুমা আপা হাত উঁচিয়ে আমাকে থামার ইশারা করলো। এরপর ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার বোনকে সব সত্যিটা কে বলবে আশরাফ? ভাইয়া কোন সত্যির কথা বলছে? আর কোন কোন সত্যি তোমরা গোপনে রেখেছো বলো তো? কাকে বিশ্বাস করবো আমি? আমার কথার কোনো প্রত্যুত্তর ভাইয়া করল না। নির্লিপ্তভাবে ঝুমা আপাকে বলল, সেখানেও তোমার মায়ের প্ররোচনা ছিল ঝুমা, সেই কথা তো মিথ্যা না। আপা আমার দিকে তাকিয়ে বলল, তুই ওই দিন জিজ্ঞেস করেছিলি না খালুর সাথে আমার মায়ের সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে কোনো সম্পর্ক ছিল না। এই ঝুমা থামো তো, তুমি ঘরে যাও। না, ঘরে কেন যাবে? আমি অস্থির কণ্ঠে বললাম। আপা একদম নির্জীব গলায় বলল, খালুর সাথে আমার মায়ের অনৈতিক সম্পর্ক ছিল, তা বহু বছরের পুরনো। আর বিয়েটা খালুর ইচ্ছাতে হয়েছে। আর হোসেন চাচা সত্যি সত্যি খালাম্মাকে প্যারালাইজড হবার ওষুধ দিয়েছিল, কিন্তু খালুই আমার মায়ের কাছে ওই ওষুধটা দেয়। এইখানে আমি কোনো ওষুধের নাম বলছি না বা কোনো উপায় বলছি না, কারণ এইগুলো আমার কাছে বাজে লাগে, যেটা খাবার ফলেই খালাম্মার ব্রেন ড্যামেজ হওয়া শুরু করে। আল্লাহ, ভাইয়া আপা কি বলে? এগুলা মিথ্যা কথা। কি বলে এগুলা?
আমার আব্বাকে দোষারোপ করবে না। তুমি নিজে বাঁচার জন্য এমন বলছো? আমি কিছুটা আর্তনাদ করে বলে উঠলাম। ভাইয়া ঝুমা আপার দিকে ক্রুর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে বারবার বলেছি মিথি যেন কিছু জানতে না পারে। তুমি এমন কেন ঝুমা? আমাদের পরিবারে বিষাক্ত ধোয়া বয়ে নিয়ে এসেছ। তোমার আব্বা অপরাধী। এখন অমনি ভং ধরে থাকলে তো আর অপরাধ মাফ হয়ে যাবে না। বেচারা হোসেন চাচা মাঝে থেকে খুনের মামলায় ফেসে গেছে। শেষের কথাটা বলে ঝুমা অদ্ভুতভাবে হাসল। আমি রাগ ধরে রাখতে না পেরে সামনে থাকা স্টিলের একটা গ্লাস আপার দিকে ছুঁড়ে মারলাম। ভাইয়া সাথে সাথে এসে আমার হাত ধরে ফেলল। ভাগ্যবশত গ্লাসটা ওনার পায়ে লাগলো। ব্যথায় কোকিয়ে উঠল আপা। আমাকে মেরে কোনো লাভ নাই মিথি, সত্যটা পাল্টে যাবে না। তোমার নিজের আব্বা তোমাদের ভরসার স্থান, সেই তোমাদের এতিম করেছে। আর আমার বোকা মা নিজ ভালোবাসা অন্ধ হয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে। তুমি ছাড়ো ভাইয়া আমাকে, তুমিও অপরাধী, তুমি সব জানতে। আমি কান্না মাখা গলায় বলে উঠলাম। ভাইয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে বলল, জানতে পেরেছি কিছুদিন আগে আমাদের আম্মা এতটাই বোকা মহিলা ছিলেন, নিজের স্বামী আর বোনের সম্পর্ক ধরতে পারেনি। নিজের বোকা মনের জন্যই নিজের জীবন দিতে হলো। আমি বিশ্বাস করি না আব্বা এমন জঘন্য কাজ করতে পারে। আমি কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বললাম। ভাইয়া মাথা নিচু করে বলল, সবটাই সত্যি মিথি। আব্বার আর খালার যে একটা সম্পর্ক ছিল সেটা অজানা ছিল। জানতে পেরেছি কয়েকদিন আগে। আব্বা নিজ মুখে ঝুমাকে বলছিল যেন সত্যটা কাউকে না বলে, কারণ একমাত্র ঝুমা, মিনু খালার আব্বাই তাদের সম্পর্কের কথা জানত। আর হোসেন চাচা মায়ের প্রতি ক্ষোভের কারণে জটিলতার মধ্যে পড়ে গেছে। তার ক্ষোভ ছিল আম্মার জন্য। আব্বার থেকে উনি টাকা পয়সা নিতে পারে না, কারণ বাড়িতে আম্মা তদারকি আব্বা বজায় রেখেছিল, যেন আম্মা বুঝতে না পারে তার মধ্যের পরিবর্তন। আর অপরদিকে আব্বা হোসেন চাচার প্ল্যানে আর একটু যোগ করে আম্মাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। বলতে বলতে ভাইয়া অঝোর ধারায় কাঁদছে। আমি ভাইয়ার কান্না দেখে নিজের কান্না ভুলে গেলাম। ঝুমা আপা কিছুটা মিনতি সুরে বলল, আমাকে ক্ষমা করা যায় না আশরাফ? কি করে ক্ষমা করি বলো? তুমি আমার ভালোবাসাকে বিষাক্ত করেছ। মানলাম আব্বার কৃতকর্মের জন্যই সবটা হয়েছে, কিন্তু তুমি নিজ হাতে অপরাধ করলে কেন ঝুমা? কারণ ইমরান তোমার আব্বার জন্যই সাহস পেয়েছে আমার কাছাকাছি যাবার। কেন ইমরান এটা তোমাকে বলে নাই? কি বলবে আর? বলা উচিত ছিল আশরাফ, ওর জন্য আজ আমি গ্রাম ছাড়া হব। তোমার আব্বা আমাদের বিয়ে যেন না হয় এই জন্যে ইমরানকে বলেছিল আমাকে যেন নিজের প্রেমের জালে ফাঁসায়। আর জোরাজোরি ইমরান তোমার আব্বার নির্দেশেই করেছিল। আর জানো ইমরানই কেন তোমার আব্বাকে মারল? ঝুমা আপা প্রশ্নটা করতেই ভাইয়া আর আমি অবাক চোখে তাকালাম। আপা ঠোঁটে হাসি বজায় রেখে বলল, তোমার আব্বা ওকে আমার সাথে প্রেম করার জন্য রেগুলার টাকা পয়সা দিত। আমি বোকা সেই জিনিস ধরতে পেরেছি ওই দিন দুপুরে, যেদিন খালুকে মারার জন্য আমি ওকে বলেছিলাম। ও মুখ ফসকে বলে ফেলেছিল তোমার আব্বার কাছে কিছু টাকা পাওনা আছে, যে টাকার জন্য ওকে নাকি তোমার আব্বা ভরা বাজারে চর মেরেছিল। এই ক্ষোভ থেকে ইমরান আমাকে সাহায্য করেছে। যাই হোক, এরপর রফিকুল ভাইয়ের কাছে মার খাওয়াটা ওর প্রাপ্য ছিল। তবুও তুমি প্রেম করেছ, ওর সাথে মিশেছ, টাকার জন্যই তো, তাই না ঝুমা? একটু আগে যে বললে আব্বা তোমাকে বলেছে আমার চাকরি হলে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল। এইগুলা তোমার মন গড়া কথা, কারণ তুমি নিজেও জানতে আব্বা তোমার আর আমার বিয়ে হতে দিবে না। এই জন্যই তুমি ইমরানের মিথ্যাতে মজে গেছিলে। ভাইয়ার কথা শুনে ঝুমা আপা চুপ হয়ে গেল। সে হয়তো সত্যিই টাকার জন্য ইমরানের সাথে গিয়েছিল, তবে সেসব থেকে সব থেকে কষ্টের বিষয় হলো আব্বা নিজে সবকিছুতে জড়িত। এই কথাটা মানতে খুব পীড়া হচ্ছে। আব্বা ওই দিনও কত সুন্দর করে মিথ্যা বলল। সব দোষ হোসেন চাচার উপর দিল। লোকটার উপর ঘৃণা জন্ম হলো। ভাইয়া দরজা খুলে আমাকে নিয়েই ঘর থেকে বের হতে হতে ঝুমা আপাকে উদ্দেশ্য করে বলল, রফিকুল স্ব ইচ্ছায় তোমাকে বিয়ে করে এই গ্রাম থেকে নিয়ে যেতে চাচ্ছে। প্লিজ আমাদের আর ঝামেলায় ফেলো না। তোমার মা ওই দিন আদালতে আমাকে অনুরোধ করেছে তোমার কথা যেন পুলিশকে না জানাই। তুমি আমার কথা মেনে রফিকুলকে বিয়ে করে চলে গেলে আমি কাউকে কিছু জানাবো না।
আর জানিই বা করব কি? অপরাধী নিজের শাস্তি পেয়েছে। আল্লাহর দোহাই লাগে, আর অশান্তি করো না। শেষের কথাটুকু ভাইয়া কান্না গিলে বলল যেন। আমি শূন্য মাথা নিয়ে ভাইয়ার বুকে মাথা এলিয়ে শুয়ে আছি। ভাইয়া আমাকে ধরে রোয়াকে এসে বসল। দু ভাই বোন এই রাতের নিশ্চুপ শান্ত পরিবেশে বসে আছে। এই তো আমাদের পাশের ঘরে আমাদের জন্মদাতা শুয়ে আছে, যিনি আমাদের জন্মদাত্রীকে নিজ হাতে মেরে ফেলেছে। আর তার পাশের রুমে আমার ভাইয়ের ভালোবাসা আছে, যাকে ভাইয়া ভালোবেসেও ভালোবাসা হারানোর এক বুক কষ্ট নিয়ে বসে আছে। আকাশ জুড়ে আজ মিটমিট তারা, তবে আমাদের জীবনের সুখ তারাগুলা যেন নিভে গেছে। একটা বিক্ষিপ্ত রাতের প্রহর যেন কিছুতেই শেষ টানছে না। ভাইয়া টিনের ওপর হেলান দিয়ে বসে আছে, আমি উপর হয়ে বসে আছি। পিঠ ব্যথায় টনটন করল, মনের ব্যথার কাছে ক্রমশ হার মেনে গেল। চারদিকে রাতের অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। দূরে পাতা পড়া শব্দটাও যেন ভয়ানক। আমি নির্লিপ্ত গলায় বললাম, কয়েকটা দিন যেন এক যুগের সমান। আমাদের জীবনটা মসৃণ হলেও পারত। মসৃণ নয় বলেই বাস্তবতা বুঝতে পারছিস, কেউ কারো আপন না। তাহলে কি তুমি আমার আপন না? আমার প্রশ্নে ভাইয়া চমকে উঠল। আবছা অন্ধকারে খেয়াল করলাম ভাইয়া কাছে। ছেলেদের চোখের অশ্রু পৃথিবীর ভয়ঙ্কর রকমের অসুন্দর একটা বস্তু হয়তোবা। আমি ভাইয়াকে প্রশ্ন করলাম না আর। তবে ভাইয়া কিছুটা সময় পর বলল, যেদিন জানলাম আব্বা সবকিছুতে জড়িত, আমার ইচ্ছে হচ্ছিল নিজেকে শেষ করে দিই। কিন্তু তখন আমার তোর কথা মনে হলো। আমি ভাবলাম, মিথির তো আমি ছাড়া কেউ রইল না। আমি কিভাবে ওকে নিষ্ঠুর জায়গায় একা ফেলে চলে যাই? ভাইয়ার কথা শুনে আমার অদ্ভুত শান্তি লাগছে। এখন মনে হচ্ছে আমারও বেঁচে থাকতে হবে। আব্বাকে কি করবে ভাইয়া? আমি কোনোদিন ওনাকে ক্ষমা করব না। জানি না, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আমি ওনাকে এখনই জিজ্ঞেস করব, কেন আমাদের সাথে এমন করলেন? আমাকে ভালো নাই বাসতে পারেন, মেরে ফেললেন কেন? আমি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বললাম। ভাইয়া নির্লিপ্ত গলায় বলল, ঝুমার বিয়েটা হয়ে যাক, এরপর সিদ্ধান্ত নিব। উনিও তো সমান অপরাধী ভাইয়া, ওনাকে নিজের শাস্তি পেতে হবে। যথেষ্ট পেয়েছে। তাহলে আব্বাও নিজের শাস্তি পেয়েছে। আমি প্রশ্ন করতে ভাইয়া চিন্তিত সুরে বলল, মিথি আমার বড্ড অসহায় লাগছে। আমি বলার কিছু খুঁজে পেলাম না। আসলেই তো, আমরা নিষ্ঠুর কিভাবে হব? ভোরের আলো ফুটতে অন্ধকার কেটে গেল। অনেকটা রাত জাগার জন্য ঘুম চোখে এসে ভিড় করতে ভাইয়া ডেকে তুলে বলল, ঘরে গিয়ে ঘুমা। একটা বিহিত না হলে ঘুম আসবে না। ঝুমার বিয়েটা হয়ে যাক। কেন ভাইয়া? সবাই সমান অপরাধের শাস্তি পাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আব্বাকে পুলিশের হেফাজতে দেওয়ার ব্যবস্থা করব। ভাইয়া কোনো প্রত্যুত্তর করল না। আমি অধৈর্য হয়ে বললাম, তুমি কি করতে যাচ্ছ? ভালো মানুষই একদম দেখাবা না। আব্বার জন্য বিন্দুমাত্র মায়া কাজ করছে না আমার। ঝুমাপার জন্য যদি ব্যাপারটা ধামাচাপা দিতে চাও, তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া আমার কথা শুনে কোনো প্রতিক্রিয়া করলো না। পকেট হাতড়ে মোবাইল বের করে কাউকে একটা কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই ভাইয়া ভাব বিনিময় না করে বলল, ইমরান, তুমি সব সত্যিটা স্বীকার করবে। অপরাধীরা কেন ঘুরে বেড়াবে? তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমার নামে ধর্ষণের চেষ্টা আর খুনের মামলা করব। আর তুমি জানো, ঝুমা নিজেকে বাঁচাতে সাক্ষী দিবেই। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তবে ভাইয়ার মুখে কিছুটা গুমোট ভাব বজায় থাকলো। কল রেখে আমাকে উদ্দেশ্য করে বলল, ধৈর্য ধর মিথি, আমাদের প্রচুর শক্ত হতে হবে। বাড়ি ভর্তি মানুষের সমাগম ক্রমেই বেড়ে চলছে যেন। ভ্যাপসা গরমে আমি বারবার ঘেমে উঠছি। আব্বা আমার সামনে কাকুতি মিনতি করছে। আমি ওই গরমের মাঝে আব্বার ঘরে ঠাই বসে আছি। আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আব্বা আমাকে বারবার বলছে, আমি ভুল করেছি মিথি, তোমার আম্মার সাথে আমার মনের মিল কখনো ছিল না। আমি অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার এখন আপনাকে পছন্দ হচ্ছে না। আমি আপনাকে খুন করি? আব্বা কথাটা শুনে কেমন আঁতকে উঠল। আঁতকে ওঠার কথাই, কারণ সবাই ঝুমা আর ইমরানের গল্প শুনছে। এই পাশে কেউ নেই। বিয়ে বাড়ি যেন হঠাৎ করে তামাশা বাড়িতে পরিণত হয়েছে। চেয়ারম্যান কাকা হম্বিতম্বি করে বলছে, আশরাফ, তুমি ভালো মানুষ বলে মেয়েটাকে আমি কড়া শাস্তি দেইনি। মেয়ে আর মা তো অনেক ডেঞ্জারাস।
সেই সব কথা আমি এই ঘরে থেকে বেশ শুনতে পাচ্ছি। পুলিশের লোকও এসেছে, ওনাদের তো মাথা ঘুরে গেছে সবটা শুনে। মনোহর স্যার বলছে, আমজাদ সাহেব লোকটাকে আমার শুরুতেই সন্দেহ ছিল, কিন্তু অমন মার খেয়ে কাত হয়ে পড়ে আছে বলে বাদ দিয়েছিলাম। কি খেলটাই খেলেছে, গ্রামের লোকেরা হাসাহাসি করছে। আমি সেইগুলা শুনে মুখে কুলু পেটে আব্বার দিকে তাকিয়ে আছি। আব্বা কেমন ছটফট করছে। আমি উঠে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আব্বা আপনার কি অনেক কষ্ট হচ্ছে? আব্বা আমার শান্ত কণ্ঠ শুনে কিছুটা ভরকে গেল। আমতা আমতা করে বলল, মিথিমা বিশ্বাস কর, আমি ভুল পথে ছিলাম। আব্বা সেসব কথা বাদ দেন, আসেন আমরা নিজেদের কথা বলি। আব্বা কোনো উত্তর দিল না, চুপ করে রইল। আমি আব্বার হাত ধরে বললাম, আব্বা আপনার মনে আছে আমরা 4 জন একসাথে কত সুখে ছিলাম? আপনি আসতেন কাছ থেকে, আম্মা আপনার জন্য অধীর হয়ে অপেক্ষা করত, মনে আছে আব্বা? আব্বা মাথা ঝাঁকালেন একদম বাচ্চাদের মতো। আমার এত হাসি পেল। আমি হাসতে হাসতেই বললাম, আব্বা আমার সেই ভুনা খিচুড়ির কথা মনে আছে? বৃষ্টি নামলে আপনি হট্টগোল করে বলতেন, সালমা খিচুড়ি করো আজ। আব্বা মনে আছে? আম্মা আপনাকে তেল মালিশ করে দিত। সব মনে আছে, আমার সব মনে আছে। তাহলে কিভাবে পারলেন আম্মাকে মেরে ফেলতে বলুন আব্বা? আমি সাময়িক মোহে পড়েছিলাম, তোমার মিনু খালার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলাম, আর সে দিয়েছিল। আব্বা আপনাকে আমি আজ থেকে মৃত বলে ঘোষণা করলাম। আপনি আমার কাছে মরে গেছেন আব্বা। আপনার মতো এমন কুলাঙ্গার পিতা যেন কোনো সন্তানের না হয় আব্বা। মিথি মা আমার, আমাকে ভুল বুঝো না, আমি তো তোমার জন্মদাতা। জন্ম দিয়েছেন কিন্তু কর্ম করতে পারেন নাই, আমি বলেই মুখ ঘুরিয়ে নিলাম। একরাশ কষ্ট এসে দলা পাকালো আমার গলার মাঝে। আমি সেগুলোকে গিলে আবারও বললাম, আমি চাই আপনার জীবনের আয়ু যেন অনেকটা লম্বা হয়। আব্বা আপনি সুখ করার জন্য আমার আম্মাকে মেরেছেন। আপনি এখন এমন সুখ করবেন যেখানে আপনার পাশে কেউ থাকবে না আব্বা। তবে চিন্তা করবেন না, আপনি যেখানেই থাকেন আপনার সেবা যত্নের ব্যবস্থা ভাইয়া করে দিবে। আমি তোমাদের সাথে নিয়ে সারা জীবন থাকতে চাই। আমি কোনো প্রত্যুত্তর করলাম না। আব্বার ঘর থেকে বেরিয়ে গেলাম। আব্বা পেছন থেকে বার দুয়েক ডাকলো, সেদিকে আমি একদম মন দিলাম না। উঠানে দাঁড়িয়ে থাকা মনোহর স্যারকে দেখে বললাম, আপনারা ওনাকে নিয়ে কোথায় রাখবেন? মনোহর স্যার কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন, আপাতত হসপিটালে। এরপর আরও কিছুটা সুস্থ হলে আদালত যা নির্দেশ দিবে। অবশ্য উনি তো এমনিতে অর্ধেক মরা। আব্বাকে স্পেশালভাবে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিন স্যার, আমি অনুরোধ করছি। ভাইয়া অনুনয়ের সুরে বলল। মনোহর স্যার মাথা ঝাঁকালেন, বললেন, উনি খুনের আসামি এবং প্রমাণ লোপাট করেছে। যদি ওনার ভাগ্য ভালো, অসুস্থ বলে কিছুটা ছাড় পাবেন। ভাইয়ার মুখটা কেমন মলিন হয়ে উঠল। আমি নিজেকে যথাসম্ভব বোঝাচ্ছি। রফিকুল ভাইয়ারাও এসেছে। রফিকুল ভাই মনোহর স্যারকে একটু আড়ালে ডেকে নিয়ে যেন কি বললেন। সেসব দিকে নজর দেবার সময় আমাদের 2 ভাই বোনের হলো না। আখি চাচি গলা ছেড়ে বলছে, আমার জামাই তো খুন করে নাই, আমার জামাইরে ছাইড়া দেন। তার সাথে তাল মিলিয়ে দাদিও সমান তালে বলে যাচ্ছে। ওনাদের চিৎকারে মনোহর স্যারের সাথে থাকা এক কনস্টেবল ধমক দিয়ে বলল, বেশি কথা বললে আপনাদের দুজনকেও জেলে ভরে দিব। পুলিশের ধমকে চাচি আর দাদি থামলেও কোনো লাভ হলো না। জুমা আপা কোথা থেকে এসে যেন ভাইয়াকে জাপটে ধরল। আশরাফ ভাই আমাকে ক্ষমা করো, তুমি তো জানো আমি কি জন্য অপরাধ করেছি। ভাইয়া ঝুমা আপাকে ছাড়িয়ে বলল, বিয়ে দিয়ে তোর অপরাধ ভুলে যেতে চেয়েছিলাম। তুই আমার ভালোবাসাকে অসম্মান করেছিস, নিজের ক্ষোভ মিটিয়েছিস, তোকে আর কিভাবে ক্ষমা করব? ভাইয়া বলে থামলো, তবে ঝুমা আপা ভাইয়াকে ছাড়ছে না যেন। আমি জোর করে ওনাকে টেনে সরালাম। এরপর একজন পুলিশ এসে ওনার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। আব্বাকে স্ট্রেচারে শুয়ে নিয়ে আসা হলো। আব্বা আমাদের দিকে তাকিয়ে আছে, এক হতাশা ভরা দৃষ্টি, যে দৃষ্টি উপেক্ষা করার শক্তি বিধাতা বোধহয় কোনো সন্তানকে দেয়নি। সুন্দর একটা ঝরঝরে দুপুরও কেমন নীরবতা বিরাজ করছে। এখনই যেন ঘাপটি মনে বসে থাকা কেউ একজন কোথাও থেকে বেরিয়ে বলবে, এই তোমরা কোথায়, দেখো বড় একটা রুই এনেছি। সেই ডাক শুনে আম্মা ঘর থেকে বেরিয়ে রোয়াকে দাঁড়াবে, শাড়ির আঁচল টেনে বলবে, আশরাফের আব্বা
আপনার যে মাঝে মধ্যে কি হয়, এত বড় মাছ কেউ আনে? আব্বা সেই কথা শুনে হাসে। হাসতে হাসতে বলে, সালমা, তোমার বাপ ভাইয়ের মতো হাড় কিপটেমি তো আমি করতে পারি না। সেই কথা শুনে আম্মা কিঞ্চিত রাগ দেখায়। হেলে দুলে আব্বার হাত থেকে মাছটা নিয়ে কলপারে আগায়। এই সবই এখন কল্পনা, আর কল্পনা যেন বাস্তব। আমি রোয়াকে বসে আছে অধীর আগ্রহে। দাদি আমার কাছে এসে পাশে রাখা চেয়ারে আটসাট হয়ে বসে বলল, আমার ছোট পোলা তো দোষ আছিল না। আমি দাদির কথা শুনে আট চোখে মহিলার দিকে তাকালাম। ভরাট গলায় বললাম, আমার আব্বা কি তোমার সৎ ছেলে? সৎ হইব কেন? তোর বাপে আমার নিজের পেটের পোলা। তাহলে তার জন্য তোমার সালিশি তো শুনলাম না। দাদি কিছুটা ভরকে গেল। এরপর চোখে মুখে বিস্তর দুঃখী ভাব বোঝাতে অনেক প্রয়াস চালালো এবং কিছুটা সময় পর তাতে সফল হয়ে মুখ আঁচল দিয়ে ঢেকে কিছুটা ধরা গলায় বলল, সালিশি করুম না কেন? তোর বাপের জন্য আমার অন্তর পুইরা যাইতেছে, কিন্তু হ্যাঁ তো আমার কথা কোনো কালে শুনে নেই। কি কথা শুনে নেই? কত কথাই তো শুনে নেই। সব টাকা করি তোর মায়ের নামে রাখবার মানা করছিলাম। দাদি কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আমার খুব হাসি পাচ্ছে। মূলত তার উদ্দেশ্য হলো আমার আম্মুর সব হরণ করা। আমি দাদির দিকে তাকিয়ে হেসে ফেলে বললাম, মূল কাহিনী হলো আমার আম্মার নামে যে সম্পদ ছিল, যেগুলা নানা দিয়ে গিয়েছিল, সেগুলো আমার আম্মা তোমাদের দেয় নাই। এই জন্যে আমার আব্বা আজ বলেছে আমার মায়ের সাথে তার মনের মিল ছিল না। আর তুমি বলছো আমার আব্বা নিজের টাকা করে মায়ের কাছে রাখত। দাদি, টাকাগুলা তো আমার নানা বাড়ির। আমি বলতেই দাদি চুপ হয়ে গেল। উনি পান চিবুতে চিবুতে চাচিকে ডাকতে ডাকতে বলল, হোসেনের বউ, তুমি তোমার বাপেরে কও আমার পোলার জন্য উকিল খুঁজতে। আমি সেসব কথায় গ্রাহ্যই করলাম না। চাচির বাপের 2 পয়সার মুরদ নেই, আর মনোহর স্যার বলেছেন আমাদের হয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন অপরাধীরা যেন সমানভাবে শাস্তি পায়। আমার আব্বা নিজেও আমার আম্মাকে সম্পদের লোভে পড়ে বিয়েটা করেছিলেন, কারণ আমার নানা বনেদি পরিবারের সূত্রেই ঢের বেশি সম্পদের মালিক ছিলেন। উত্তরাধিকার সূত্রে আমার মামা আর আম্মা নানা মারা যাবার পর সম্পদের মালিক হন, আর মামা নিজের বোনের সবকিছু বোনকে সেই 20 বছর পূর্বেই বুঝিয়ে দিয়েছিলেন। আব্বা সেই সম্পদের জের ধরে আমার কথা সবটা শুনতেন। মানুষ কতটা কুৎসিত হলে এই সকল কাজ করতে পারে ভেবেই আমার ঘৃণা এসে গেল। সকাল সকাল কেমন আবছা আধারে পরিবেশ ঢেকে আছে। ভাইয়া উঠানে পায়চারি করছে অস্থিরভাবে। আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি। গতকালের ঘটনায় বাড়িঘর কেমন নিশ্চুপ হয়ে গেছে। আমাকে দেখি ভাইয়া নির্লিপ্ত গলায় বলল, উঠেছিস? তুমি ঘুমাও নাই? না। বাড়িটা কেমন হয়ে গেল? ভোরে মনোহর স্যার ফোন করেছিল। কি বলল? আমি অবাক হয়ে প্রশ্ন করতেই ভাইয়া হতাশা নিয়ে বলল, ঝুমা নাকি গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল সেলের ভেতর। কথাটা শুনে আমি কিছুটা আটকে উঠলাম, তবে বেশি কিছুটা বিরক্তি নিয়ে বললাম, নাটকের শেষ কবে হবে? এভাবে বলিস না মিথি। ভাইয়া কেমন অন্যরকম গলায় বলল, যার যার কৃতকর্মের ফল তাকে তো ভোগ করতে হবেই। আমার কথার উত্তরে ভাইয়া চুপ হয়ে গেল। ভাইয়ার আচরণ আমার মোটেও ভালো লাগছে না। আমি কিছুটা রাগ নিয়ে ঘরে যাবার উদ্দেশ্যে পা বাড়ালাম। ভাইয়া আমাকে ডেকে বলল, কাল কেসটা আবারও আদালতে উঠবে, আমাদের যেতে হবে। সব প্রমাণ সামনে, আমাদের যাওয়া লাগবে কেন? আব্বা খুব অসুস্থ হয়ে পড়েছে মিথি। আমি অপরাধ বোধে রাতে ঘুমাতে পারছি না। ভাইয়া কাপা কণ্ঠে কথাগুলো বলল। আমি ভাইয়ার দিকে তাকিয়ে পরখ করে দেখলাম, সত্যি ভাইয়ার চোখের নিচে কালো দাগ পড়েছে, মুখ ভেঙে গেছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তুমি এমন মলিন হয়ে থাকলে আমি কার কাছে যাব ভাইয়া? মলিন না মিথি, বেঁচে থাকার জন্য আব্বা আম্মার ছায়াটা অনেক দরকার। আজ ভাগ্যের পরিহাসে আমাদের সব শেষ। জীবন তো এতটা সহজ নয়। ভাইয়ার কথা শুনে আমি কেঁদে ফেললাম। ভাইয়া নিজের দুঃখে এতটাই বিলীন যে আমার কষ্টগুলো বুঝতে পারছে না। সবাই নিজেদের পাপ বোধ আর অপরাধ বোধ নিয়ে আছে। আমি কথা না বাড়িয়ে চলে এলাম। ভাইয়া অবশ্য পেছন থেকে বার দুয়েক ডাকলো। আমি সবার ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছি যেন। বিকেলের মেদুর আকাশ জুড়ে বিভিন্ন রং ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বাসের জানালা দিয়ে এক মনে সেই দিকে তাকিয়ে আছি। বিভিন্ন গাছপালার ফাঁক ফোকর দিয়ে বিকেলের রাঙা আলো যেন অদ্ভুত সুন্দর লাগছে।
আমার কিছুটা চোখ লেগে আসতেই ভাইয়া গলা খাকারি দিয়ে বলল, মামা বলল আব্বার শাস্তি হয়তো কিছুটা কম হবে। আমি কোনো উত্তর দিলাম না। কিছুটা সময় চুপ করে থেকে বললাম, তোমার জয়েনিং কবে? পরশুদিন। মামাকে আজকে বলবে আমাকে কোনো হোস্টেলে উঠিয়ে দিতে। আমি কর্কশ গলায় বললাম। ভাইয়া কিছুটা আটকে উঠল, এরপর গম্ভীর হয়ে বলল, হঠাৎ এই সিদ্ধান্ত? যেহেতু আজ মামা বাড়িতে যাচ্ছি আর তোমার ঢাকায় অফিস, আমি কাদের সাথে ওই বাড়িতে থাকবো সে ব্যাপারটা তোমার মাথায় এসেছে নাকি ঝুমার কষ্টে সব ভুলে গেছো? আমার কথা শুনে ভাইয়া বেশ মর্মাহত হলো। এরপর বলল, আমি চিন্তা করেছি তোকে মামার কাছে রাখবো, এখানের কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। তাহলে তুমি কোথায় থাকবে আর বাড়িঘর? আমি অফিসের কাছে কোনো একটা মেসে উঠে যাব আর বাড়িটা বিক্রি করে দিব মিথি। তবে চিন্তা করেছি কিছু টাকা চাচি আর দাদিকে দিয়ে ওই গ্রামটাই ছেড়ে চলে আসব। আমি কারো বাসায় থাকবো না। তুমি নিজের সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দিতে পারো না। সবসময় নিজের মাতব্বরি না করলেও তো হয় মিথি। আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ভাইয়ার কথা শুনে আমার বেশ রাগ হচ্ছে, তবে ও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা না করে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। মামার বাড়িটা একদম রায়ের বাজারের ভেতরের দিকে, এক চিপা গলি পার হয়ে যাওয়া লাগে। মামা কিছুটা কৃপণ প্রকৃতির হবার ফলে তার সব কিছুতে সাশ্রয় খুঁজে। যদিও নানা সম্পদের বেশটাই গ্রামে পড়ে আছে, আমি সেগুলো ভেবে আফসোস করলাম। 10 তলা বিল্ডিংয়ের পুরোটাই মামার। আমরা বাসার ভেতরে প্রবেশ করতেই মামি আমাদের দেখে কিছুটা বিরক্তি নিয়ে বলল, ও এসে পড়েছ? ভাইয়া আর আমি কুশল বিনিময় করলো, মামি কিছু বললেন না। উনি নিজের কাজে ব্যস্ত হয়ে উঠলেন। আমি আর ভাইয়া ড্রয়িং রুমে বসে রইলাম বেশ কিছুটা সময়। এরপর ভাইয়া মামিকে কিছুটা উচ্চস্বরে ডেকে বলল, মামা কোথায় মামি? আর এমন চেঁচাচ্ছ কেন? এটা ভদ্র পরিবেশ, মানুষ কি বলবে? তোমাদের মতো নোংরা পরিবেশ নয়। মামির কথাগুলো শুনে আমার ব্যক্তিত্ব সম্পন্ন ভাইয়া কেমন বিমূর্ত হয়ে বসে রইল। আমার রাগ সীমা ছাড়িয়ে গেল। মহিলা আমাদের এই পর্যন্ত একটাবার খোঁজখবর নেয়নি। আম্মা জীবিত থাকতে প্রতিনিয়ত ফোন দিত। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না, এটা হয়তো বাস্তব উদাহরণ। আমি গলা খাকারি দিয়ে বললাম, আপনার বাসায় আমরা থাকতে আসি নাই, ভদ্রভাবে কথা বলবেন। তুমি তো চরম বেয়াদব। তোমার মামা আসুক, আমি সবটা জানাবো। আর জানিয়ে বা কি হবে? যাদের পরিবারের কোনো ঠিক ঠিকানা নাই, বস্তিগুলা। মামির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার আম্মা তো ওনাকে কম আদর করেন নাই। আর এই তো গত কয়েক মাস আগেও মামি ফোন দিয়ে আসতে বলতো। তোমাদের পরিবারের জন্য কারো সামনে মুখ দেখানো যাচ্ছে না। আমার মেয়েগুলা তো বড় হচ্ছে, বিয়ে দিব কিভাবে, এসব ভেবে আমার রাতে ঘুম হয় না। আবার তোমরা আসছো সালিশি করতে। আমি কিছু বলার পূর্বেই ভাইয়া কথার মাঝে বাধা দিয়ে বলল, মিথি কথা বাড়াস না। ভাইয়া বলে উঠে দাঁড়ালো। ছোট হাতের ব্যাগ হাতে তুলে নিয়ে বলল, ভালো থাকবেন মামি, আমরা আজ আসি। মিথি চল। ভাইয়া বলে আর এক দণ্ড দাঁড়ালো না। তবে মামি এরপরও অনেক কথা শোনালেন। ভাইয়া বাসার বাইরে এসেই মন খারাপ করে বলল, তোকে এখানে থাকতে হবে না। তুমি তো সব বলছো, ওই মহিলাকেও কিছু বলতে দিলে না। কথা বললে কথা বাড়ে, অহেতুক কথা বাড়িয়ে তো লাভ নেই। আমি প্রতিউত্তরে কিছু বললাম না। ভাইয়া এক হাতে আমার হাত, আরেক হাতে ব্যাগটা নিয়ে যেভাবে এসেছিলাম সেভাবেই বেরিয়ে এলো। বাসার বাইরে আসতেই মামাকে কল দিয়ে বলল, মামা আমি একটা বন্ধুর বাসায় যাচ্ছি। ওপাশ থেকে মামা কি বলল শুনলাম না, তবে ভাইয়া আমাকে নিয়ে রিকশায় চড়ে বসলো। রিকশাওয়ালাকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে যেতে বলল। রিকশাওয়ালা কিছুটা আজব দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, অজানা গন্তব্য তো নাই মামা, যেখানে কোনো মানুষ নেই সেখানে নিয়ে যান। মামা কিছুটা অবাক হলো, তবে কথা বাড়ালো না। আমিও চুপচাপ বসে আছি। ভাইয়া এখনো আমার হাত মুঠোতে ধরে আছে। যানবাহনের তীব্র আওয়াজ আমাদের দু ভাই বোনের ওপর প্রভাব ফেলতে পারল না। রিকশা আপন মনে মামা টেনে চলেছে। আমি পাশ ফিরে তাকিয়ে দেখি ভাইয়ার চোখে পানি। ভাইয়া সামনের দিকে তাকিয়ে থেকেই বলল, এই দিনগুলো আমার সারা জীবন মনে থাকবে। সবাই ঠকিয়েই গেল, আহারে জীবন। ভাইয়া চিন্তা করিস না, ভাই আছে,
আমার চোখে অশ্রু এসে জমা হলো। এই নিষ্ঠুর পৃথিবীতে আমাদের হয়তো কেউ নেই। মামাকে ভরসা করেছিলাম, সে মামাও পরিস্থিতির চাপে আমাদের হাত ছেড়ে দিতে বাধ্য। ঢাকা শহরে নিজের বাসা না থাকলে কতটা ঝক্কি পোহাতে হয় আজ জানলাম। ভাইয়া হন্যে হয়ে বাসা খুঁজে বেড়ালো আমাকে নিয়ে। হোটেলগুলোতে থাকার ভরসা ভাইয়া করে উঠতে পারছে না। ভাইয়া চিন্তিত সুরে বলল, তুই সাথে না থাকলে এতটা চিন্তা হতো না। আমরা কোথাও বসে থেকেও তো রাত পার করতে পারি। ভাইয়া মলিন হাসলো, এরপর বলল, ঢাকা হচ্ছে জাদুর শহর, এখানে কেউ কারো না। এভাবে এখানে রাত কাটানো যাবে না। আমরা রাস্তার পাশে ছাত্রী ছাউনিগুলোতে বসে আছি। ভাইয়া একের পর এক অনেককে কল দিল, তবে কোনো উপায় বের করতে পারছে না। সারাদিন বসে থেকে আমার ঝিমুনি আসছে। আমি ঘুমে ঢলে পড়তেই ভাইয়া আমাকে কাঁধে মাথা রেখে শুতে বলল। তবে এর মাঝে দেবদূতের মতো মনোহর স্যার কল করে আমাদের আদালতে যাবার জন্য মনে করিয়ে দিলেন। ভাইয়া তখন বলল, আমরা ঢাকা এসেছি। স্যার যখন শুনলেন আমরা রাস্তার পাশে বসে আছি, তখন উনিই থাকার ব্যবস্থা করে দিলেন। ভাইয়া কিছুটা হাসতে হাসতে বলল, জীবনে আর কত কিছু দেখার বাকি মিথি। সকাল সকাল আদালতে পৌঁছাতে দেখলাম মামা এসেছে। আমাদের দেখে বললেন, বাসায় যাস নাই কেন? মামা এক বন্ধু খুব জোর করলো, তাই ভাবলাম ওর বাসাতেই যাই। ভাইয়ার উত্তর শুনে মামা কিছু বললেন না, তবে আমিও মামার সাথে কুশল বিনিময়ে কিছু বললাম না। আজকে আদালতে হোসেন চাচা, মিনু খালা আর কুলসুমের শুনানি আছে। ওদের এতদিন পর দেখে কিছুটা অদ্ভুত কষ্ট হচ্ছে। মিনু খালার চেহারা একদম ভেঙে গেছে। আমি মনে মনে হাসলাম। বেচারি কোথাও সুখ করতে পারল না। তবে আব্বাকে দেখার জন্য মন ছুটে যাচ্ছে। নিজেকে সংযত করে চেয়ারে বসে রইলাম। একে একে সবাইকে ডাকা হলো সাক্ষীর জন্য। আমাকে দেখে মিনু খালা মলিন হাসলো। আদালতের সময় শেষ হলো, তবে আজকেও কোনো রায় হলো না। আমরা কিছুটা হতাশ হলাম। মিনু খালা যাবার আগে আমাদের শুধু বলল, তোমরা নিজের অসুস্থ বাপকে ধরাই দেওয়া কাজ ভালো করো নাই। ওনার কথা শুনে আমি একদলা থুতু ফেললাম ওনার পায়ের সামনে। আশেপাশের সবাই কিছুটা বিরক্ত হলেও আমি বললাম, সব নষ্টের মূল তো আপনার মতো রং পাল্টানো নারীরা, যারা নিজের বোনের সংসার ভাঙতে পিছপা হয় না। আপনার ওপর আল্লাহর গজব পড়ুক। আমার কথা শুনে মিনু খালা কিছুটা ভরকে গেল। এরপর ওনাদের নিয়ে যাওয়া হলো। আজকে আমরা দু ভাই বোন শূন্য হাতে একরাশ একাকিত্ব নিয়ে নিজেরাই নিজেদের সামাল দিচ্ছি। আজকে 6 দিন পর গ্রামে এসে কিছুটা স্বস্তি মিলল। বাড়িতে ঢোকার আগে আমি আর ভাইয়া আম্মার কবর দেখতে এলাম। কবরের ওপর সবুজ ঘাসে দেখা দিয়েছে। একটা বুনো ফুল একদম আম্মার মাথার সামনে গজিয়েছে। ভাইয়া জুতা খুলে কবরস্থানের ভেতর ঢুকলো, আর আমি প্রাচীরের বাইরে দাঁড়িয়ে দোয়া করলাম। ভাইয়া দোয়া শেষে আম্মার কবরে পড়ে থাকা শুকনো পাতাগুলো সরিয়ে দিতে দিতে বলল, তুমি কতটা অভাগী আম্মা। আজকে আমি অফিসের সাপ্তাহিক ছুটিতে বাড়ি এসেছি। তুমি থাকলে নিশ্চয়ই কত আয়োজন করতে। ভাইয়ার কথাগুলো শুনে আমারও কিছুটা মন বিষিয়ে গেল। অবশ্য গত কয়েকদিন আমাদের দিনগুলা খুব একটা ভালো যায়নি। আব্বাকে গত পরশু দেখেছি। ওনার অবস্থা খুবই নাজুক হয়ে গেছে। আদালত ওনার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে পারছে না যতদিন না উনি কিছুটা সুস্থ স্বাভাবিক হয়। যদিও ওনার প্রতি কিছুটা সহানুভূতি জন্মেছিল, কিন্তু সেটা ফিকে হয়েছে যখন জানলাম উনি নাকি মিনু খালার সাথে দেখা করার জন্য বেশ উতলা ছিলেন। কথাটা আমাদের উকিল সাহেব বলেছেন, এবং বেশ কটাক্ষ করেই বলেছে। সেই থেকে আমার আর ভাইয়ার সহানুভূতিগুলা ধূসর হওয়া শুরু করেছে। বাড়িতে ফিরতেই দেখতে পেলাম দাদি বেজার মুখে বসে আছে। আমাদের দেখে বলল, ভিটে মাটি না বেচলে হইতো না? তোমাদের হক তো বুঝিয়ে দিব বলেছি। ভাইয়া ক্লান্ত ভঙ্গিতে বলল। দাদি কান্নার সুর তুলে বলল, তোরা কই যাবি? আমাদের নিয়ে চিন্তা করো না, এটা কইলেই হইব। তোরাও থাক, সবাই মিলামিশা থাকি। আমি আর বাসুমি আর কয়দিন। দাদির কথা শুনে আমি শুষ্ক গলায় জবাব দিলাম, এত ভেবো না দাদি। তোমার সাথে চাচি আছে, আবার তোমার পোলা জেল থেকে জামিন পাবে শুনলাম। তোমারই তো সুখের দিন এখন। সত্য কইবার লাগছস? হোসেনের জামিন হইব? দাদি উত্তেজিত কণ্ঠে বলল। আমি আর ভাইয়া তপ্ত শ্বাস ছাড়লাম। সবাই নিজেদের স্বার্থ বোঝে। ভাইয়ার কথা না বাড়িয়ে ঘরে ঢুকে গেল। বিকেল গড়াতে কয়েকজন মানুষ বাড়িতে আসলো।
আমি তখন আসরের নামাজ পড়ে বের হয়েছি। আমাকে দেখি তাদের মধ্যে বয়স্ক এক লোক বলল, আশরাফ কই? ভাইয়া একটু বাজারের দিকে গেছে। লোকটা সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা বাড়ির বাইরে অপেক্ষা করি, যেহেতু একা মাইয়া মানুষ বাড়িতে। দাদি আর চাচি আছে, কি দরকারে এসেছেন আপনারা? তোমার ভাইয়ের সাথে আলোচনা করব। লোকগুলা বাইরে বেরিয়ে গেল। আমার বুক দুকপুক করছে, আবার কোনো বিপদ আসবে না তো? যত্রতত্র ভেবে আমি ঘরে গিয়ে ভাইয়াকে কল করলাম। ভাইয়া কল ধরতে আমি বিস্তারিত খুলে বললাম। ভাইয়া দ্রুত আসবে বলে কল কেটে দিল। চিন্তায় আমার গাম ছুটে যাচ্ছে। আর কোনো ঝড় হয়তো আমরা সামলে উঠতে পারবো না। লোকগুলা কি তোমার পরিচিত? চাচি ঘরের বাইরে থেকে প্রশ্নটা করলেন। আমি মাথা ঝাঁকিয়ে না বোঝালাম। চাচিও আমার মতো কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। এরপর প্রসঙ্গ পাল্টে বললেন, তোমার চাচাকে কবে ছাড়বে জানো কিছু? এই ধরনের প্রশ্ন করতে আপনাদের শরম করে না চাচি? উনি তো আমার আম্মাকে মেরে ফেলার জন্যই জেলে গিয়েছে। আমরা কি বলেছিলাম আম্মাকে মেরে ফেলো? এখন আপনারা বারবার এক প্রশ্ন করে আমাদের বিব্রত করছেন। তোমার আম্মাকে তোমার আব্বা চালাকি করে মেরেছে, কথাটা ভুলে যেও না। মাঝে থেকে আমার জামাই ফাঁসছে। মহিলা কিছুটা উচ্চবাচ্য করে বলল। আমি প্রত্যুত্তরে আর কিছু বললাম না। কিছুক্ষণ পরেই বাইরে ভাইয়ার আওয়াজ শুনতেই আমি ঘর ছেড়ে বের হলাম। লোকগুলাকে ভাইয়া চেয়ার এনে দিল বসার জন্য। আমি, দাদি, চাচি উঠানের এক কোনায় দাঁড়িয়ে আছি। ভাইয়া আমাকে ইশারা করে ভেতরে যেতে বলল। তবে আমি যাবার পূর্বেই মুরব্বি গোছের লোকটা বলে উঠল, তোমরা নাকি জমি জমা সব বেচে ফেলতেছ? হ্যাঁ, আমি কাজের সূত্রে ঢাকা চলে যাব। কোনগুলা বেচবা? বাড়ি সহ বাজারের কিছু জায়গা। তোমার বাপে তোমাকে কয় নাই যে সব জমি সব আগে উনি বায়না নিয়ে ফেলছে? তোমার আব্বাকে আমি প্রায় 30 লাখ টাকা দিয়েছি, কিন্তু তোমার বাপে কোনো জমির দলিলে সাইন করে নাই। লোকটার কথা শুনে আমরা আটকে উঠলাম। ভাইয়া উত্তেজিত হয়ে বলল, ফাজলামো করেন? আবদার নিয়ে আসলেই হবে। রাগ করে লাভ নাই আশরাফ, আমাদের কাছে প্রমাণ আছে। পাশে থেকে আরেক ভদ্রলোক বলে উঠল। ওনাদের কথাবার্তা শুনে দাদি ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিল। ভাইয়া প্রমাণ চাইতে ওনারা একটা 100 টাকার স্ট্যাম্প বের করে দেখালেন, যেখানে জমি বিক্রি এবং টাকা নেওয়া চুক্তি স্বাক্ষর করা। এখানে মিথ্যার কোনো অবকাশ নেই ভেবে ভাইয়া হতভম্ব হয়ে গেল। পরিস্থিতি সামলানোর জন্য ভাইয়া বলল, আমি আব্বার সাথে আলোচনা করে আপনাদের জানাবো। আমরা সময় দিতে পারবো না। তোমার আব্বা জালিয়াতি করছে। বাড়ি থেকে আজকেই বের হয়ে যাবা তোমরা সবাই। চাচা, এভাবে তো বললে হয় না। আপনারা আগে কিছু জানান নাই। আমাকে তো আব্বার সাথে আলোচনা করতে হবে। দেখো কি আলোচনা করবা, কিন্তু হয় আমাদের জমি রেজিস্ট্রি করে দিবা, নয়তো বাড়ি থেকে বের হতে হবে। ভাইয়া সম্মতি দিল। ওনারা 1 সপ্তাহে সময় দিয়ে চলে গেলেন। দাদি হাই হুতাশ করে আব্বাকে গালিগালাজ করছে। ভাইয়া আমার সামনে এসে নিরুপায় হয়ে বলল, আব্বা এতগুলো টাকা দিয়ে কি করতো মিথি? আমরা তো এখনো আব্বা চালাকি ধরতে পারি নাই। উনি কিভাবে পারলেন আমাদের সাথে অবিচার করতে? অবিবেচক তো অবিবেচকই হয় ভাই। আমি বলেই তপ্ত শ্বাস ফেললাম। ঝড় বাদল ঠেলে আমরা 2 ভাই বোন আজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসেছি। মূল ফটক দিয়ে ঢুকতেই মনোহর স্যার আমাদের দেখিয়ে এগিয়ে এলেন। উনি তাড়া দিয়ে বললেন, এত দেরি করলে হয়? তোমাদের জন্য আমি আরও 1 ঘন্টা আগে এসেছি। স্যার, জ্যামে পড়েছিলাম। স্যার বিরক্ত হলেন। এরপর যেতে যেতে বললেন, হঠাৎ আমজাদ সাহেবের সাথে দেখা করার দরকার পড়ল যে? উনি নাকি সব জায়গা বিক্রি করে টাকা নিয়েছেন, কিন্তু রেজিস্ট্রি করে দেননি। কি মুশকিলে পড়েছি বলে বোঝাতে পারবো না। আমজাদ সাহেব খুবই ধূর্ত মানুষ। মনোহর স্যার মাথা ঝাঁকিয়ে বলল। মনোহর স্যারের পিছু পিছু আমরাও জেলের ভেতরে ঢুকলাম। কি নোংরা পরিবেশ আশেপাশের। আমি কিছুটা ভয়ে ভাইয়ার হাত খিচে ধরলাম। ভাইয়া আমাকে অভয় দিয়ে বলল, ভয় পাস না। আমরা হেঁটে কিছুটা ভেতরের দিকে আসতেই দেখলাম আব্বা একটা হুইল চেয়ারে বসে আছেন। আমাদের দেখে উনি মাথা তুলে তাকালেন। মৃদু স্বরে বললেন, ভালো আছো? আমি উত্তর দিলাম না। আব্বার জরাজীর্ণ চেহারা দেখে মনের ভেতর হু হু করে উঠল। মনোহর স্যার আমাদের একা কথা বলতে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালেন। ভাইয়া আব্বার কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
আব্বা, একটা কথা জানার জন্য এসেছি, জায়গা জমি নিয়ে। আব্বা বলতেই আমরা দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম। আমাদের চুপ থাকতে দেখে আব্বা নিজ থেকেই বলল, আক্কাস এসেছিল তোদের কাছে? হ্যাঁ, সাথে আরও কিছু লোক এসেছে। আপনি কেন জায়গা জমি বিক্রি করলেন? ভাইয়া প্রশ্ন করতে আব্বা মাথা নিচু করে ফেললেন। এরপর বললেন, টাকা দরকার ছিল, আর মিনু ঢাকায় ফ্ল্যাট কিনতে চেয়েছিল। তাই বলে আমাদের ভিটেমাটি হারা করবেন আব্বা? আপনি এতটা স্বার্থপর কিভাবে হলেন? আব্বার প্রত্যুত্তরে কিছু বলল না। ভাইয়া পাশে থাকা একটা চেয়ারে ঘুষি মেরে বলল, আপনার জন্য আমার কাল পর্যন্ত কষ্ট হচ্ছিল আব্বা, কিন্তু আজ বুঝলাম আপনি আমাদের জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু নিজের স্বার্থের জন্য সব ত্যাগ করতেও পিছপা হন নাই। আমি ভেবেছিলাম ওরা হয়তো মিথ্যা বলছে। টাকাগুলা কোথায় আব্বা? ভাইয়ার কথার মাঝে আমি প্রশ্নটা করলাম। আব্বা নিরুত্তাপভাবে জবাব দিলেন, টাকা পাবার সাথে সাথেই মিনু ঢাকা একটা জমি নিজের নামে কিনেছে। আব্বার কথা শুনে আমাদের আর কিছু বলার রইল না। ভাইয়া রুষ্টভাবে বলল, আক্কাস চাচা আর বাকি দুইজনকে ওনাদের জমি বুঝিয়ে দিন, ওনারা হয়তো কাল বা পরশু আসতে পারে। তোদের কি হবে? আমাদের যা হবার সেই ব্যবস্থা আপনি আগেই করে ফেলেছেন আব্বা। দোয়া করি অনেকটা বছর বেঁচে থাকুন, ভালো থাকবেন। ভাইয়া বলে উঠে চলে আসলো। আমাকে কড়াভাবে বলল চলে আসতে। তবে আব্বা আমার দিকে ফ্যাল চোখে তাকিয়ে বলল, মিথিমা, আমাকে মাফ করে দিস, আমি উত্তর দিতে পারলাম না। একরাশ দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো। এই আমাদের আব্বা, যে পরনারীতে আসক্ত হয়ে সব শেষ করে ফেলেছে। সময়ের স্রোত হয়তো বহমান, কিন্তু মনের স্রোত, এইটা হয়তো থেমে থাকে। খারাপ সময়গুলো মনের ভেতরে একদম গেঁথে থাকে যেন। তবুও মানুষের চলতে হয়, বাঁচতে শিখতে হয়। আমাকে উদাস বসে থাকতে দেখে ভাইয়া ঘরে ঢুকে বলল, আমি যে ফিরেছি সে খেয়াল কি তোর আছে? আমি চমকে উঠলাম। পুরান ঢাকার কাঠপট্টির এই দোতলার বাসার ভেতরে আমাদের দুই ভাই বোনের ছোট সংসার, যেখানে গত 7 মাস যাবৎ আমরা দুজনে বেশ ভালো আছি, বলবো না, তবে খুব একটা খারাপ নেই। ভাইয়ার আমি নিজেদের কাপড় আর আম্মা জিনিসপত্র নিয়ে সেই যে গ্রাম ছেড়েছি, আর ফিরে যাইনি আমরা। কেসের ব্যাপারটা চলছে, তবে আমরা আর আব্বার সাথে দেখা করিনি। তবে মাঝখানে জুমা আপা নাকি জামিন পেয়েছে। জুমা আপা বিয়েটা নাকি ইমরানকেই করেছে। অবশ্য সে খবর শুনে ভাইয়া অনেকটা মর্মাহত হয়েছে, যেটা ভাইয়ার হাবভাবে স্পষ্ট। ভাইয়া আমাকে উদাস দেখে আবার উক্ত প্রশ্নটা করলো। এরপর বলল, তোর ভার্সিটির খবর কি? সামনে হয়তো মিড হবে। বাদ দাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। তুই অন্যমনস্ক কেন? না এমনি, একা একা বাসায় ভালো লাগে না, দম বন্ধ লাগে। আমার কথা শুনে ভাইয়া কিছুটা মর্মাহত হলো। এরপর ধীর কণ্ঠে বলল, কি করব বল, কেউ তো নেই। ভাইয়া, তুমি বিয়ে করে ফেলো। বিয়েটা আর করবো না, সব বিয়ের স্বাদ মিটে গেছে। এরপর তোকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে দিন কাটাবো। ভাইয়ার কথা শুনে আমার বেশ খারাপ লাগছে। আমার চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে, ঝুমার জন্য কেন তোমার জীবন বিসর্জন দিবে? সেই কথা আমি আর মুখ ফুটে বলতে পারলাম না। প্রত্যুষের নম্র আলোক ছোটা জানালা ভেদ করে দোতলার ঘরগুলোতে আলো আদার খেলায় মত্ত হলো। আমি আড়মোড়া ভেঙে উঠে বাইরে বের হতেই দেখলাম ভাইয়া জুতা পরছে। আমাকে দেখে তাড়াহুড়ো করে বলল, আজকে কেসটা হাইকোর্টে উঠবে, তুমি অফিস যাবা না? ছুটি নিলাম, দেখি কি হয়, তুই সাবধানে থাকিস। ওনাদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? উকিল কিছু জানিয়েছে? না, তবে ওনাদের পক্ষের উকিল খুবই ধূর্ত। মিনু খালার কোন চাচা যেন মোটা অঙ্কের টাকা নাকি সম্মানই দিচ্ছে। হ্যাঁ, অন্যের টাকা তো, তা তো দিবেই। চালাকি তার কম করে নাই, সব টাকা পয়সা নিয়ে এরপর ছেড়েছে আমাদেরকে। বাদ দে, কারো দিন বসে থাকে না। আমি তপ্ত শ্বাস ফেললাম। এরপর বললাম, আম্মার সম্পদের মালিকানা আব্বা কবে নিজের নামে হস্তান্তর করেছে? আম্মা নাকি নিজ থেকে উইল করে দিয়েছিলেন। এই ব্যাপারটা কবে ঘটল? আমরা কিছু জানতেই পারলাম না। আম্মা তো সহজ সরল ছিলেন, হয়তো না বুঝেই দিয়ে দিয়েছিলেন। ভাইয়া কথাটা নিরুত্তাপভাবে বলল। আমি আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পেলাম না। তার পূর্বেই ভাইয়া তাড়াহুড়ো করে বের হয়ে গেল। আমি ভাইয়ার যাবার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। ভাইয়ার ভাঁজ ভেঙে যাওয়া শার্ট, ধুলোমাখা জুতো,
এইগুলো আম্মা জীবিত থাকতে এমন ছিল না। ভাইয়া চলে যেতে আমি গুটি গুটি পায়ে রান্নাঘরে এগিয়ে গেলাম। গ্যাসের চুলা দেখেই আমার কান্না পেয়ে গেল। আম্মা কখনো রান্না করতে দিত না। এই যে আমি গত 6 মাস ধরে হাবিজাবি রান্না করার চেষ্টা করেছি। ভাইয়া মুখ বুঝে সবটা মেনে নিয়েছে। নাস্তা না বানিয়ে আমি রেডি হলাম। ঘরে তালা ঝুলিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। এই অচেনা শহরে আমার ইদানিং বড্ড একা একা লাগে। ইচ্ছা হয় কোনো অজানা গলি ধরে হাঁটতে হাঁটতে ভিন দেশে চলে যাই, যেখানে গিয়ে দেখব আমার আম্মা, আমি, ভাইয়া আর আব্বা খুব সুন্দরভাবে মিলেমিশে আছি। কিন্তু সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে আছে যেন। ভার্সিটি থেকে ফিরে আসতেই দেখলাম ভাইয়া চলে এসেছে। আমাকে দেখেই শুষ্ক গলায় বলল, রান্না করেছিস? না, আমি তো এত রান্না করতে পারবো না। ফাজলামো করিস না মিথি, এমনিতে অনেক প্যারায় আছে। তোমরা সবাই প্যারায় থাকো, একটাবার আমার কথা চিন্তা করে দেখেছ? আমি একা একটা বাসাতে থাকি, মাঝে মধ্যে অদ্ভুত চিন্তা আসে। আমার কথায় ভাইয়া মর্মাহত হলো। শান্ত কণ্ঠে বলল, বিয়ের প্রতি মন উঠে গেছে। কে না কে আসবে, এরপর তোকে যদি সহ্য করতে না পারে, তার ওপর আমাদের কিছু নেই। তুমি হাইকোর্টে আপিল করো যেন মিনু খালা সম্পত্তি আমাদের বাজেয়াপ্ত করে। এইটা হবার সম্ভাবনা 0%। উনি খুবই ধূর্ত মহিলা। জমি কিনেছে নাকি টাকা জমিয়ে রেখেছে, এটা ওনার মুখ থেকে বের করা যায়নি। আর আব্বা অসুস্থ হবার পরই উনি টাকাগুলো গোপন করে ফেলেছে। জানো ভাইয়া, আমার মাঝে মধ্যে আব্বার উপর করুণা হয়। উনি আমাদের ঠকিয়ে নিজেই সব থেকে বাজেভাবে ঠকে গেছেন। আমি মলিন গলায় বললাম। ভাইয়া প্রত্যুত্তরে কিছু বলল না। জুতো জোড়া পরে আবারও বাইরে যাবার উদ্দেশ্যে বের হতে হতে বলল, তোকে রান্না করতে হবে না, আজ আমরা কাচ্চি খাবো। এক মধ্য দুপুরে খবর এলো মিনু খালাকে জেলের কিছু মহিলা কয়েদি কোনো এক ঝামেলার রেশ ধরে খুব মেরেছে। মারের ফলে ওনার প্রাণ ওষ্ঠাগত। সেই খবর আমাদের দিয়েছে মনোহর স্যার। আপাতত মিনু খালাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। খবরটা যখন ভাইয়া আমাকে দিল, আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না। তবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে হোসেন চাচা জামিন পাবার সাথে সাথে চাচি আর 2 ছেলে মেয়ে নিয়ে পলাতক। এর মাঝে 2 হাজিরাতেও নাকি ওনার দেখা মিলেনি। ওইদিকে গ্রামে আমার দাদি একা নিজের বোনের বাসায় ছটফট করছে। ভাইয়া আমাকে উদ্দেশ্য করে কাচুমুচু গলায় বলল, দাদিকে আমাদের সাথে রাখি। তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বাড়তি একজনের জন্য কোনো রান্না বা কাজ করতে পারবো না। আর দাদির জন্য তো না, উনি মুরব্বী মানুষ, শুনলাম অনেক কষ্টে আছে। থাকুক, এটা ওনাদের প্রাপ্য। আমার করা জবাবে ভাইয়া জোরাজুরি করলো না। ভাইয়া সবসময় সবার কথা ভাবে, এই স্বভাবটা একদম বিরক্তিকর। আমাকে রাগ করতে দেখে ভাইয়া নির্বল গলায় বলল, সময় সবাইকে জবাব দেয়। আমি তোমার মতো ভালো মানুষ না, সব থেকে বঞ্চিত আমরা, কারণ তোমার জানা। দাদির ব্যাপার বোঝ মিথি, উনি বুড়া মানুষ। এরপর এসে আবার কুটকাচালি করবে, এসব আমি মেনে নিতে পারবো না। আমি রুক্ষভাবে বললাম। ভাইয়া আমাকে এক প্রকার ধমক দিয়ে বলল, তুই সবসময় বেশি বুঝিস। সবসময় হিংসা বিদ্বেষ নিয়ে চললে হয় না, পরিস্থিতি বুঝতে হয়। হ্যাঁ, যারা আমাদের এই পরিস্থিতি সৃষ্টি করেছে, তুমি তাদের নিয়ে মাতামাতি করো। ঝুমার জন্য এখনো তুমি মন খারাপ করে থাকো, তুমি আমাকে বোঝাও। আজকে এই ভাড়াও বাসায় টেনে টুনে তোমার আর আমার সংসার চালাতে হচ্ছে কেন? আমরা কি এতটাই অসহায় ছিলাম? আমাদের অসহায় করেছে কে? আমার আব্বা থেকে শুরু করে সবাই। আমি বলে হনহন করে চলে এলাম। ভাইয়া পেছন থেকে বার 2-1 ডাকলো, আমি শুনলাম না। মানুষের জীবনটা এতটা অসহায় না হলেও তো পারতো, তাই না? কিন্তু আমাদের এই ছোট জীবনে কত কিছু ঘটে গেল। আজকে 2টো দিন আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছি। পেটে পানি ছাড়া কিছু ঢোকেনি। অবশ্য ভাইয়া অনেকবার ডেকেছে, ক্ষমা চেয়েছে, কিন্তু আমার জমে থাকা ক্ষোভগুলা পেটে ঘুরপাক খাচ্ছে। রাগটা অবশ্য ভাইয়ার ওপর না, ওনার চিন্তা ভাবনার ওপর। গত 7-8 মাসের ঘটনাগুলা ভাবলে নিজেকে কবরস্থানের বাসিন্দা মনে হচ্ছে, যেন আশেপাশে কেউ নেই, আমাদের একটু আলোক ছটা দেখাবে। আমি যত্রতত্র ভেবে আড়মোড়া ভেঙে উঠে বসলাম। ক্ষুধায় পেটের ভেতরে চোচো শব্দ হচ্ছে। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল, চোখ ঝাপসা লাগছে। আমি এলোমেলো পা ফেলে দরজা খুলে বের হতেই দেখি
ভাইয়া কাঠের চেয়ারে বসে আছে, চোখ মুখ শুকনা। আমাকে দেখে তপ্ত গলায় বলল, তুই আমাকে একা রেখে থাকতে পারলি মিথি? আমি যে 2 দিন না খেয়ে আছি, সে খেয়াল কি তোর আছে? কই, আম্মা তো আমাকে না খাইয়ে রাখতো না। ভাইয়ার কথা শুনে আমি হু হু করে কেঁদে উঠলাম। ভাইয়াও কাঁদছে। আমি গিয়ে ভাইয়ার 2 হাত আঁকড়ে ধরে বললাম, সত্যি বলছি ভাইয়া, আমার আর কিছু চাই না। আমি একটু শান্তি চাই। দাদির যা খরচ লাগে তুমি দিয়ে দিও, কিন্তু ওই মহিলাকে এনো না, আমাদের আবার সব ধ্বংস করে ফেলবে। আনবো না, ভাইয়া নির্লিপ্ত গলায় বলল। আমার চোখ মুছে দিয়ে বলল, কি খাবি বল? কিছু না, আমি চাই তুমি একটা বিয়ে করে ফেলো। ভাইয়া আমার কথা শুনে চুপ হয়ে গেল। অনেকক্ষণ কিছু একটা ভেবে জবাব দিল, বিয়ে করব, কিন্তু আমাকে মেয়ে দিবে কে? ভাইয়ার কথা শুনে আমি সত্যি সত্যি চিন্তায় পড়ে গেলাম। তবে ভাইয়া আমাকে চিন্তা করতে না দিয়ে উঠে গেল। রান্নাঘরে গিয়ে গরম দোয়া ওঠা ভাত আর আলু ভর্তা নিয়ে এসে বলল, আজ কি জন্য যেন অফিস থেকে ফিরেই মনে হলো তোর ক্ষুধা লেগেছে, এই জন্য রান্না করেছি। যদিও ভাত নরম হয়ে গেছে। ভাইয়া আফসোসের সুর তুলে বলল। আমি হেসে ফেললাম। আমার হাসি দেখে যেন কিছুটা স্বস্তির শ্বাস ফেলল। এই যে আমরা দুজন মিলে একসাথে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, এতটা শান্তি সত্যি আমরা এই কয় মাসে পাইনি। আজকে সকালে একটা সুখবরে আমাদের আধারে ঢেকে থাকা ঘরে যেন কিছুটা আলোর ছটা ছড়িয়ে পড়ল। যদিও ব্যাপারটা আমাদের ভাবনার বাহিরে ছিল, তবুও সুখবরটা আমাদের মধ্যে থাকা কিছুটা বিষাদ ধূলিসাৎ করেছে। ভাইয়ার চোখে মুখে কিছুটা স্বস্তি বিরাজ করছে। ফ্লোরে হাত পা ছিটিয়ে বসে বলল, বুঝলি, টাকার সমস্যা হয়তো কিছুটা মিটলেও উকিলের ফিস দিতে দিতে তো ফতুর হয়ে যাব। ভাইয়া আমার কথা শুনে মুচকে হাসলো। এরপর বলল, হোসেন চাচা সিলেট ওনার চাচা শ্বশুরের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। কতটা বলো দুনি ভাব, টাকা চাওয়ার জন্য আমাকেই ফোন করেছে। আসলে ওনার কোনো লজ্জা শরম নেই। আমি বুঝি না, এত কাহিনীর পরও আমাদের কাছে এরা সাহায্য চায়। ওরা ভাবে আমরা তো নরম মাটি, পা দিয়ে পিষলে হয়তো পানি বের হবে। আমার আনন্দ লাগছে হোসেন চাচা আর ইমরান আবারও ধরা পড়েছে ভেবে। শুনলাম ঝুমাকে পায়নি। ভাইয়া আমার কথার মাঝে বলল। জুমা আপার প্রসঙ্গ উঠতে আমি বললাম, পাশের বাসার রোকসানা আন্টি আজ সকালে এসেছিল ভাইয়া। কি জন্য? ওনার একটা এতিম ভাইজি আছে, মেয়েটা বোধহয় গ্রামে থাকে নানির কাছে। আমি চাচ্ছিলাম মেয়েটাকে দেখে আসতে। তুই কি বেশি পেকে গেছিস মিথি? ইদানিং আম্মার মতো আচরণ করিস। ভাইয়া কিছুটা তপ্ত গলায় বলল, কিন্তু আমি আদতেই সেসব পাত্তা দিচ্ছি না। আজকে সত্যি সত্যি আমার মন ভালো হবার কারণ কিছু জল্লাদ আবারও ধরা পড়েছে। চারদিকে সাজ ছড়িয়ে পড়তেই ভাইয়া একটা লোকের সাথে বাসায় ঢুকলো। লোকটাকে এর আগে কয়েকদিন আদালত চত্বরে দেখেছি। উনি বাসায় ঢুকতে আমি অবাক হয়ে ভাইয়াকে ইশারা করে বললাম, উনি এসেছেন কেন? কেসের বিষয়ে আলোচনা করতে। তুই চা নাস্তা নিয়ে আয়। আমি আর কথা বাড়ালাম না, রান্নাঘরে ঢুকলাম চা বানানোর উদ্দেশ্যে। ভাইয়া আর উনি বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। আমি 10 মিনিট পর চা নাস্তা নিয়ে ঘরে ঢুকতেই ভাইয়া বলল, মিথি তুই এখানে বস, অনেক দরকারি আলোচনা আছে। আমি বিনা বাক্য বসে পড়লাম। লোকটা আমাকে দেখে একবার চোখ তুলে তাকালো, দৃষ্টি গভীর। আমি কিছুটা নড়ে চড়ে বসলাম। উনি চোখ নামিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার বয়স কত? জি 19 বছর। বুঝলেন আশরাফ সাহেব, আপনাদের দলিলপত্র আমি ঘাটাঘাটি করেছি। আর আমার এক বন্ধু ভূমি মন্ত্রণালয়ে আছে। ও বলেছে আপনার বাবা মাত্র 5% জমির মালিক, আর বাকি 35%-এর মালিক আপনার আম্মা। উনি মৌখিকভাবে জমি বিক্রি করেছেন, কিন্তু যেহেতু আপনার আম্মা মৃত, তাহলে ওয়ারিশ সূত্রে সেই মালিকানা আপনাদের উপর বর্তিত হয়েছে। আপনার আব্বা শুধুমাত্র 5% রেজিস্ট্রি করে দিতে পেরেছেন। বাকি স্ট্যাম্পে উল্লেখ করেছেন যে দিবেন। তাই আপনারা এখনো আপনার আম্মার জমিগুলার মালিক, কারণ আপনার নানা জীবিত নেই। উনি জীবিত থাকলে মালিকানা ওনার নিকট হস্তান্তর হতো। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমরা মালিকানা পাবো আবার? ভাইয়া কিছুটা অবাক হয়ে বলল। লোকটা গম্ভীর চিত্তে বলল, পাবেন। আপনার আব্বা এবং আপনার খালার নামে প্রতারণার মামলা করবেন সর্বপ্রথম, বাকিটা পরে আলোচনা করব। ওনারা অলরেডি জেলে পচে মরছে। আমি লোকটার কথার মাঝে বাধা দিয়ে বললাম,
লোকটা হাসল, ধীর কণ্ঠে জবাব দিল, অপরাধ করলে তো শাস্তি পাবেই। এইগুলার জন্য ছোটাছুটি করা লাগবে। আপনি তো জানেন আমার বোন একা থাকে, এরপর মন মানসিকতা বা টাকা পয়সাও এত নেই। ভাইয়ার কথায় লোকটা অসন্তুষ্ট হলেন। এরপর গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা আসলেই বোকা। দুনিয়া কি এতই সহজ? একটু চালাক হও। আমি তো তোমাদের পাশে আছি, টাকা পয়সা হাতে আসলে দিয়ে দিবা। লোকটার কথায় ভাইয়া আশ্বস্ত হতে পারল না, তবে লোকটাকে বুঝতে না দিয়ে বলল, আমি একটু ভেবেচিন্তে আপনাকে জানাচ্ছি। চা নাস্তা করেন আপাতত। মিয়া, যা করা দ্রুত করেন, দালালের অভাব নেই দুনিয়াতে। লোকটা চায়ে বিস্কুট চুবিয়ে আয়েসি ভঙ্গিতে খাচ্ছে। ভাইয়ার সাথে আরও নানা বিষয়ে আলোচনা করছে। ভাইয়া কিছুটা জোরপূর্বক সেই সব গিলছে। আমি উঠে চলে আসার জন্য পা বাড়াতে লোকটা বলল, বোনের বিয়ে দিয়ে দেন, এরপর কিছুটা ঝামেলা মিটে যাবে। আমার বোন আমার কাছে ঝামেলা না, ও আছে বলে হয়তো দুনিয়াতে আমি বেঁচে থাকার শক্তি পাচ্ছি। ভাইয়া একদম হড়বড় করে বলল। লোকটা এরপর কথা বাড়ালো না, উঠে চলে যেতে যেতে ভাইয়াকে জমির ব্যাপার নিয়ে বিভিন্ন পরামর্শ দিল। লোকটা চলে যেতেই ভাইয়া যেন হাফ ছেড়ে বাঁচল। আমাকে দেখে জোরে জোরে শ্বাস টেনে বলল, কয়েকদিন যাবৎ আঠার মতো লেগে আছে। আকাশ নাকি আব্বার সাথে দেখা করতে গিয়েছিল, সেই সূত্র ধরেই সব জেনেছে। আমাদের উকিলের থেকে নাম্বার নিয়ে বাসায় আসলো। সবাই আসলে স্বার্থলোভী। এখন উনি কি চায়? আকাশের থেকে দখলদারি সরিয়ে আমাদেরটা আমাদের বুঝিয়ে দিবে। বুঝিসই তো, টাকা পয়সার ব্যাপার, কামাই হবে কিছু। আমি মৃদু হাসলাম, তবে ভাইয়া থেমে গম্ভীর কণ্ঠে বলল, তবে লোকটা কিন্তু একটা পথ দেখিয়ে গেছে। আম্মার সম্পদের মালিকানা পেলে অনেকটা উপকার হবে। আমি রাফাতের সাথে এই ব্যাপারে কালকেই আলোচনা করব। দেখো কোনটা ভালো হয়। তবে আকাশের 30 লাখ টাকা কে শোধ করবে? কেন, মিনু খালা? কারণ আমার জানা মতে মহিলার কাছে এখনও পর্যাপ্ত অর্থ রয়েছে, আর ওইটা আমাদের ভাবতে হবে না। রাফাতের সাথে আগে কথা বলে দেখি। ভাইয়া আত্মবিশ্বাস নিয়ে বলল, এই দায়িত্বশীল ভাইয়াকে দেখে আমার বেশ স্বস্তি মিলছে। বাড়িওয়ালি আন্টি বেশ অসন্তুষ্ট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি অস্বস্তি বোধ করে নড়ে চড়ে বসছি বারবার। উনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের কেউ নেই দেখে আমি নিজ দায়িত্বে ভাড়া দিয়েছি। কেউ দিত? না আন্টি, গত 8 মাসে আপনি বেশ খেয়াল রেখেছেন, কিন্তু তোমরা তো আমার সাথে বেইমানি করছো। এইটা কি বললেন? আমি বেশ অবাক হয়ে বললাম, কারণ ভাড়া আমরা রেগুলার দিচ্ছি, গ্যাস বা বিদ্যুৎ বিল নিয়েও ঝামেলা নেই। উনি আমার অবাক দৃষ্টি দেখে গলা খাকারি দিয়ে বললেন, আমার এতিম ভাইজির সাথে তোমার ভাইয়ের বিয়েটা হলে ক্ষতি কি? তোমাদের অভিভাবক নেই, এই অবস্থা আশরাফকে মেয়ে দিবে কে? আন্টির কথা আমার কিছুটা খারাপ লাগলেও আমি প্রকাশ করলাম না, তবে শান্ত কণ্ঠে বললাম, ভাইয়া অফিসার কেসের ব্যাপারে অনেক ছোটাছুটি করছে। আপনি তো জানেন আমার আম্মার কেস, তার ওপর আবার জমির ব্যাপারে অনেক ঝামেলা যাচ্ছে। আপাতত ভাইয়া বিয়ে করতে যাচ্ছে না। তোমাকে সব সমস্যা তোমার আঙ্কেল সমাধান করে দিবে, কিন্তু তোমরা 2 ভাই বোন শুধু পালাই পালাই করো, কাউকে বিশ্বাস করছো না। আন্টি, নিজের আব্বা বিশ্বাস ভেঙেছে, এরপর আর কাকে বিশ্বাস করব বলেন? আমার কথাতে আন্টি বেশ মর্মাহত হলেন। নরম কণ্ঠে বললেন, চিন্তা করো না, তোমার আঙ্কেল খুবই ভালো মানুষ, উনি তোমাদের নিরাশ করবেন না। ভাইয়া আসলে আমি এই ব্যাপারে কথা বলবো। আমার কথাতে আন্টি সন্তুষ্ট হলো না, বোঝা গেল। সে নিজ উদ্যোগে বলল, থাক, তোমার কষ্ট করতে হবে না, পরশু তো শুক্রবার, আমি নিজে আশরাফের সাথে কথা বলবো। আমি আর কথা বাড়ালাম না। এরপর উনি নিজ মন মতো বিভিন্ন আলাপ জুড়লেন। আমি হা হু করতেই উনি আবারও বিরক্ত হয়ে উঠে চলে গেলেন। উনি যেতে আমি হাফ ছেড়ে বাঁচলাম যেন। সন্ধ্যা পেরোতেই ভাইয়া ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরল। হাতে থাকা বাজারের ব্যাগ এগিয়ে দিয়ে বলল, রাফাত বলল দেওয়ানি আদালতে মামলা করতে হবে। যেহেতু আমরা দখলচ্যুত হয়েছি, তাই আমাদের মামলা করা সহজ হবে, আর প্রামাণ্য দলিল তো আমাদের কাছে আছেই। তাহলে তো ভালোই। কিছুটা ঝামেলা আছে, ভাইয়া পরিশ্রান্তভাবে বলল। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। জায়গা জমির ঝামেলাটা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে যেন। ভাইয়া গম্ভীর হয়ে বসে আছে।
এইদিকে আমার মন মস্তিষ্কে বেশ টান টান উত্তেজনা কাজ করছে। যদি আমি চাচ্ছি না ভাইয়া রমতে কোনো কিছু হোক, বা এমন কোনো কিছু হোক যার ফলে আমাদের সদ্য কিছুটা জোড়া লাগা মনটা আবারও ভেঙে যাক। তবে মোকশেদ আঙ্কেল বেশ জাদ্রেল মানুষ, বাড়িওয়ালা বলেই কিনা। লোকটা ভাইয়ার দিকে তাকিয়ে আবারও গলা খাকারি দিয়ে বলল, জোয়ানকালে আমার বেশ নাম ডাক ছিল, আমার সব জায়গাতেই পরিচিত লোকজন আছে। তোমার আন্টি আমাকে তোমাদের সব কিছু বহু আগে থেকে জানিয়েছে। ব্যবসার জন্য মন দিতে পারিনি। সমস্যা নাই আঙ্কেল, আমরা সামলাই নিয়েছি প্রায়। আরে বেটা, সামলাই তো নিবাই, কিন্তু মানুষের পরামর্শ তো দরকার আছে। লোকটা এক প্রকার ধমকে কথাটা বলল। ওনার হম্বিতম্বিতে আমি বেশ বিরক্ত হচ্ছি। ভাইয়া আমাকে ইশারায় চুপ থাকতে বলল। আপনি হয়তো জানেন আমার আম্মাকে সবাই ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। সেই কেসটা অলরেডি আদালতে চলমান। এর ওপর আবার আমাদের আব্বা সব সম্পদ বিক্রি করার উদ্দেশ্যে প্রায় 30 লাখ টাকা নিয়েছে। এইটার জন্য একটু দৌড়াদৌড়ির উপরে আছি। চিন্তা করো না, আমার ভাইপো এসব ব্যাপারে খুব পটু। আমি আশা করি ওর থেকে পরামর্শ নিলে তোমরা উপকার পাবে। ভাইয়া চিন্তিত হয়ে মাথা ঝাঁকালো। মোকশেদ আঙ্কেল খানিকক্ষণ বাদে উঠে চলে যেতেই ভাইয়া আমাকে বলল, ওনাদের মতলব বুঝতে পারছি না। আমিও না, কিন্তু সাহায্য করতে চাইলে নেওয়া উচিত বলেই আমার মনে হচ্ছে ভাইয়া। কিন্তু আন্টির ভাইজিকে আমি বিয়ে করতে পারবো না। ভাইয়া বেশ গম্ভীর কণ্ঠে বলল। আমি শুনে হেসে ফেললাম। বেচারা বেশ জাতাকলে পড়েছে। আব্বার অবস্থা ভালো না, এতে আমাদের কিছু করার নেই ভাইয়া। হ্যাঁ, মিনু খালার ওই আত্মীয় যিনি ওনাদের হয়ে কেস লড়ছিল, লোকটা নাকি বলেছে কেসটা উনি চাইলেও জিততে পারবে না, কারণ সব প্রমাণ ওনাদের বিপক্ষে কাজ করছে। এমনকি ইমরানের আব্বা নিজে এসে ছেলের বিপক্ষে সাক্ষী দিয়েছে গতকালের শুনানিতে। বলো কি? আমি অবাক হয়ে বলতেই ভাইয়া মাথা ঝাঁকিয়ে বলল, ইমরান ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নকল সাইন দিয়ে টাকা তুলতে গিয়ে ধরা খেয়েছে। উনি তো এমনি রকচটা মানুষ। এরপর ঝুমাকে বিয়ে করার ফলে ছেলেকে ত্যায্য করেছে। ওদের কৃতকর্মের ফল দুনিয়াতেই ভোগ করছে। এত কাহিনী করে লাভ হলো কি? আমরা এতিম হয়েছি, ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি প্রত্যুত্তরে কিছু বললাম না। দুজনেই বেশ খানিকটা সময় নিজেদের ভাবনায় ছিলাম। আমাদের ছোট দুনিয়াটা অদ্ভুতভাবে আলো আধারে চেয়ে থাকলে আমরা বেশ ভালো আছি। আমাদের যারা খারাপ রাখতে চেয়েছিল তাদের প্রাণই এখন ওষ্ঠাগত। এই জন্য হয়তো অনেকে বলে আল্লাহর হাতে সবটা ছেড়ে দিলে বসে বসে দেখা যায়। আদালত চত্বরে ঢুকতেই মিনু খালাকে চোখে পড়ল। দুজন পুলিশ ওনার পাশে দাঁড়িয়ে আছে। মহিলার চেহারা কেমন বিবর্ণ হয়ে গেছে। আজকে আম্মার মৃত্যু কেসে শুনানি ছিল। আব্বাকে সুস্থ না হওয়া পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মিনু খালা আর হোসেন চাচার শুনানির তারিখ আরও পিছিয়েছে, কারণ ওনারা সরাসরি সম্পৃক্ত ছিল না। তবে কুলসুমের বয়স এখনও 18 হতে 2 মাস বাকি বলে জুডিশিয়াল কারাগারে পাঠানো হয়েছে। ভাইয়াকে উকিল একটু আড়ালে ডেকে নিয়ে গেছে। আমি মিনু খালার সামনে এগিয়ে যেতে উনি আমার দিকে কিছুটা অসন্তুষ্ট দৃষ্টিতে তাকালেন। আমি সেই দৃষ্টির প্রত্যুত্তরে মৃদু হাসলাম। নম্র কণ্ঠে বললাম, টাকা হজম হয়েছে খালা, এখানে কথা বলার অনুমতি নেই। পাশে থাকা পুলিশটা রুক্ষ কণ্ঠে বলল। তবে আমি বেশ সাহস নিয়ে বললাম, আল্লাহ লানত আপনার উপর পড়ুক খালা। ক্ষমা মহৎ গুণ হলে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। একমাত্র আপনার খারাপ চরিত্রের জন্য একটা পরিবারে ভয়াবহ ধস নেমেছে। সেই ধস আপনার উপরও নামুক। এই আপনি জানতো এখান থেকে, নয়তো পুলিশ ভ্যানে উঠাবো। লোকটা আবারও ধমকে উঠল। তবে মিনু খালা ধীর কণ্ঠে বলল, পাপ তো তোমার বাপে করছে, যার শাস্তি আমাকে ভুগতে হচ্ছে। হায় রে, এত তাড়াতাড়ি ভালোবাসাও শেষ, আফসোস। আমি কিছুটা কটাক্ষ করেই বললাম। মিনু খালার চোখ মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে উঠল। উনি কিছু বলার পূর্বেই পুলিশের লোক দুটো আমাকে আরও কয়েকটা ধমক দিয়ে ওনাকে নিয়ে ভ্যানে উঠালেন। তবে সেই ধমকে আমার কোনো হেলদোল হলো না। বেশ অন্যরকম শান্তি অনুভব হচ্ছে যেন। আমাকে হাসি খুশি দেখে ভাইয়া ভ্রুকুচকে ফেলল। হাসছিস কেন? আমি সংকীর্ণভাবে জবাব দিলাম, পাপীরা পাপ করে ভালো নেই ভাইয়া, স্বাভাবিক। মিনু খালা টাকা থাকলে জোর থাকতো। আক্কাস কাকা ওনার লোক দিয়ে খোঁজ লাগিয়ে টাকা উদ্ধার করেছে মিনু খালার বোনের থেকে।
কোন বোন এটা? মিনু খালার বড় বোনের সাথে তো তার সম্পর্ক আগে থেকেই ভালো না। টাকার লোভে আবার ভালো হয়ে গেছে। মজার কথা কি জানিস, মহিলা নিজেও 5 লাখ টাকা আত্মসাৎ করেছে। শুধুমাত্র 17 লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। আবার শুনলাম আক্কাস কাকা নাকি প্রতারণার মামলা দিয়েছে অনেকের নামে। মিনু খালার তো বেঁচে ফেরার উপায় নেই, ঝুমা আর ইমরানেরও নেই। ভাইয়া মিয়ে যাওয়া কণ্ঠে বলল। আমি সেদিকে গুরুত্ব দিলাম না। তাহলে আমরা জমিগুলো পাবো? শুধুমাত্র আম্মারটুকু, আব্বারগুলো উনি বিক্রি করে দিয়েছে, অবশিষ্ট কিছু নেই। থাক, ওইগুলো আমাদের দরকার নেই। ভাইয়া আমার কথা শুনে মৃদু হাসল। আজকে আমরা কোর্ট থেকে অনেকটা প্রশান্তি নিয়ে বের হচ্ছি। এই প্রশান্তিটা গত কয়েক মাসে পাইনি। জানুয়ারির প্রচণ্ড শীতে হাড় পর্যন্ত কেঁপে উঠছে যেন। চারদিকে ঘন কুয়াশার চাদর লেপ্টে আছে। রাস্তার দুপাশে ক্ষেত জুড়ে হলুদ সর্ষে ফুলে ছেয়ে আছে। ফুলগুলা কুয়াশার বিন্দু বিন্দু জলে একদম নুয়ে পড়েছে। এমন শীতল পরিবেশ দেখে মনের ভেতর কেমন আকুপাকু করে উঠছে। আজ বহুদিন পর গ্রামকে সামনে থেকে উপভোগ করছি। আমি কুয়াশা জমে থাকা ভেজা ঘাস মারিয়ে আম্মার কবরের সামনে এসে দাঁড়ালাম। জরাজীর্ণ একটা কবর, তবুও দেখে মনে হচ্ছে কেউ সুন্দর করে যত্ন করে রেখেছে। জানি না আম্মা আপনি কেমন আছেন, তবুও আপনার কবর দেখলে আলাদা এক শান্তি লাগে। মনে হয় এই তো আমার আম্মা ঘুমিয়ে আছে। দোয়া দরুদ পড়তে পড়তে আমার চোখ দিয়ে অনর্গল পানি বের হচ্ছে। এই যে আমরা হুট করে বড় হয়ে গেলাম, এটা কি আম্মা আপনি দেখতে পাচ্ছেন? আপনার আশরাফ সত্যি সত্যি বিয়ে করবে না বললে করে ফেলেছে, যদিও সে একটা নাটকীয় অধ্যায়। বাড়িওয়ালা আন্টির ভাতিজি সোনালি ভাবির সাথেই বিয়েটা হয়েছে। আন্টি এক প্রকার জোর করেই বিয়েটা দিয়ে ফেলেছেন। অবশ্য বিয়েটা দিয়ে ভালোই হয়েছে, নয়তো ভাবির মতো ভালো মানুষ পেতাম না। আজ প্রায় 2 বছর হতে চলল ভাবি আমাদের সাথে। সময় কত দ্রুত বয়ে যায়। এই যে কবরস্থানে আব্বার কবরটা একপাশে পড়ে আছে, আজ আমি তার জন্য মন খুলে দোয়া করলাম। আব্বা জেলেই মারা গেছেন একদিন ভোর সকালে। তার মৃত্যুটা স্বাভাবিক না হলেও বেশ অস্বাভাবিক ছিল। বাথরুমে উল্টো হয়ে পড়েছিলেন। সে খবর শুনে আমি না গেলেও ভাইয়া ঠিকই ছুটে গিয়েছিল। নিজ উদ্যোগে এনে কবরস্থ করেছে। আমি সেসব ভাবতে ভাবতে এগিয়ে চলেছি। কুলসুম আর মিনু খালাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ঝুমা আপা, ইমরান আর হোসেন চাচাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও ব্যাপারগুলো এতটা সহজ ছিল না, তবুও পাপের শাস্তি তো দুনিয়াতেই ভুগছে। আমাদের সেই চিরচেনা বাড়িতে ঢুকতেই ভাবি হৈ হৈ করে বলল, তোমরা কোথায় থাকো বলো তো? সকাল থেকে খোঁজ নেই। আমি তো কবরস্থানে গিয়েছিলাম। তোমার ভাই কোথায়? ওই লোক কই? নাকি এখনও ঝুমার প্রেমে মশগুল? ভাবির কথা শুনে আমি হেসে ফেললাম। আমাদের হট্টগোলের মধ্যেই ভাইয়া এক হাত ভর্তি বাজার নিয়ে ঢুকলো। সাথে বেশ কিছু ছেলেমেয়েও পিছু পিছু ঢুকলো। আমি অবাক হয়ে বললাম, ওরা কে? গ্রামের মাদ্রাসা থেকে এসেছে। আজ তো আম্মার মৃত্যুবার্ষিকী, তাই ভাবলাম ওদের নিয়ে আসি। ভালো করেছ, তুমি আগে বলবা না? ভাবি কিছুটা রেগে বলল। ভাইয়া বাজারগুলা নামিয়ে বলল, রান্না করে ফেলো তো সোনালি। আর কাউকে বলবে না? আমি জিজ্ঞেস করতেই ভাইয়া বলল, আমরাই তো, আর কাকে বলবো? আমাদের তো কেউ নেই। ভাইয়া অনেক হতাশা নিয়ে বলল। তবে ভাইয়া বলতে দেরি, ভাবি কেঁদে ফেলল। ভাইয়া কিছুটা ধমকে বলল, আবার কাঁদো কেন? তুমি কষ্ট পাচ্ছ? ভাবির এমন বাচ্চামো কথা শুনে আমি হেসে ফেললাম। ভাইয়া মুখ বাঁকিয়ে ঘরে চলে গেল। আমরা দুজনে ছেলেমেয়েগুলোকে নিয়ে ঘরে গেলাম। এই যে আমাদের ফাঁকা ঘরটা পরিপূর্ণ হয়ে উঠল। এর থেকে আর বড় শান্তি কোথায়? মানুষের জীবনের রং ক্ষণে ক্ষণে পাল্টায়। আমাদের যারা সব থেকে বঞ্চিত করতে চেয়েছিল, তাদের অস্তিত্ব আজ কোথায়? বুকের ভেতরে উতলে পড়া ঢেউটা কিছুটা প্রশমিত আজ হয়েছে। তবুও মাঝে মধ্যে আব্বাকে জিজ্ঞেস করি, আব্বা আমাদের কেন এতিম করলেন? সেই উত্তরটা কোথাও পাইনি। তবে এই শূন্য জীবনে একটা কথা বুঝেছি, বিশ্বাসটা নিজের ছায়াকেও মাঝে মধ্যে করা যায় না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।